ওকে। হ্যালো এভরিওয়ান। সাউন্ড ক্লিয়ার তো সবার কাছে নাকি? জি স্যার। তো গতদিন আমরা পারমুটেশন কম্বিনেশন আর হচ্ছে সেট এটার প্রিলিমিনারি পর্যন্ত করেছিলাম। আজকে কথা ছিল আমরা প্রবাবিলিটি থিওরি এবং কিছু ম্যাথ করব, ঠিক আছে? তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রবাবিলিটি চ্যাপ্টারের যে থিওরি গুলো আছে সেগুলো এবং ওই থিওরি ওয়াইজ কিছু ম্যাথ আমরা ওই থিওরির সাথে সাথে ডিসকাস করব, ঠিক আছে? আহ তাহলে আমরা স্ক্রিনটা শেয়ার করে ফেলি। ওকে। আচ্ছা, তো আসেন আমরা শুরু করি। প্রথমেই প্রবাবিলিটি কাকে বলে, ঠিক আছে? তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটির বাংলা হচ্ছে সম্ভাব্যতা। দেখেই বোঝা যাচ্ছে যে আমরা কোনো কিছু ঘটার সম্ভাবনা বা কোনো কিছু কিরকম ঘটতে পারে, কতটুকু সম্ভাবনা আছে কোনো কিছু ঘটার, সেই ধরনের ক্যালকুলেশনটা আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো, ঠিক আছে? সো যদি আমি বলি ডেফিনেশন, ডেফিনেশনে বলা হবে যে প্রবাবিলিটি হলো কোনো কিছু ঘটার সম্ভাবনা। কোনো কিছু ঘটার কিন্তু না ঘটার সম্ভাবনাও কিন্তু আমরা প্রবাবিলিটি থেকে বের করি। তাই কোনো কিছু ঘটা বা না ঘটার সম্ভাবনা, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি রকম? তার মানে কোনো কিছু ঘটবে কি ঘটবে না এইটা বের করার একটা টেকনিক হচ্ছে কতটুকু সম্ভাবনা আছে, সেটা হচ্ছে কি প্রবাবিলিটি। যেমন আপনার মনে করেন তিনজন, হ্যাঁ, তিনটা ব্যক্তি, তিনজন ব্যক্তি মনে করেন একটা রেসে অংশ নিয়েছে। কেমন? তিনজন ব্যক্তি একটা রেসে যদি অংশ নেয় তাহলে এই তিনজনের ভিতর থেকে মনে করেন একজন হচ্ছে আপনার বন্ধু, এটা হচ্ছে আপনার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ডের এই দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার সম্ভাবনা কত? বলেন তো, 1/3। কতটুকু সম্ভাবনা আছে? মেইনলি ব্যাপার হচ্ছে কি দেখেন, হয় আপনার ফ্রেন্ড ফার্স্ট হবে, নাইলে সেকেন্ড যে ব্যক্তিটা আছে সে ফার্স্ট হবে, অথবা থার্ড যে ব্যক্তিটা আছে সে ফার্স্ট হবে। তার মানে এখানে টোটাল কতগুলো ঘটনা ঘটতে পারে? টোটাল ঘটতে পারে তিনটা ঘটনা। কি কি? একটা হচ্ছে আপনার ফ্রেন্ড ফার্স্ট হবে, একটা হচ্ছে আপনার দ্বিতীয় জন ফার্স্ট হবে, আর একটা হচ্ছে তৃতীয় জন ফার্স্ট হবে, রাইট? তার ভিতরে আপনার ফ্রেন্ড ফার্স্ট হওয়ার ঘটনা কয়টা? একটা। তো এই যে জিনিসটা আমি এখানে লিখলাম 1/3, এইটা হচ্ছে প্রবাবিলিটি অফ ইয়োর ফ্রেন্ড বিকামস ফার্স্ট। আপনার বন্ধু ফার্স্ট হবে এইটার প্রবাবিলিটি হচ্ছে 1/3 এই অঙ্কের জন্য। সবাই কি এটা বুঝতে পারছেন কিনা বলেন? সো প্রবাবিলিটি আসলে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? প্রবাবিলিটি হচ্ছে নিচে হবে নাম্বার অফ টোটাল আউটকাম। এক মিনিট একটু। তো নাম্বার অফ টোটাল আউটকাম, দেখেন আমি একটু আগে এখানে কি বললাম, এই যে তিন, এই তিনটা কি ছিল? টোটাল কতগুলো আউটকাম হইতে পারে, হয় আপনার বন্ধু ফার্স্ট হবে, নাইলে দ্বিতীয় জন ফার্স্ট হবে, নাইলে তৃতীয় জন ফার্স্ট হবে। টোটাল আউটকাম। আর উপরে থাকবে নাম্বার অফ ফেভারেবল আউটকাম।
মানে হচ্ছে কোন আউটকামটা আপনার জন্য ফেভারেবল, যেমন প্রবাবিলিটি কোনটার বের করতে বলছে। এই অঙ্কে যেমন বলা ছিল আপনার বন্ধুর ফার্স্ট হওয়ার প্রবাবিলিটি কত, তাইলে আপনার বন্ধুর ফার্স্ট হওয়াটা কয়টা আউটকাম? আপনার বন্ধুর ফার্স্ট হওয়াটা হচ্ছে একটা আউটকাম, তার মানে নাম্বার অফ ফেভারেবল আউটকাম হচ্ছে এক। এই জায়গাটুকু ভিতরে কারোর কোনো কনফিউশন আছে কিনা বলেন। না স্যার। ওকে, যদি এইটুকু আপনারা সবাই বুঝে থাকেন তাহলে এখন আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখতে হবে, এটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। কাকে বলে সেটা, ঠিক আছে? স্যাম্পল স্পেস। স্যার, বলেন। স্যার ওই যদি বন্ধু এখানে 4 জন হইতো তাহলে কি 1/4 হইতো? হ্যাঁ, 1/4 হইতো। আচ্ছা, আচ্ছা, জি জি স্যার। ঠিক আছে, জি জি স্যার। এখন আসেন স্যাম্পল স্পেসটা মানে কি। ঠিক আছে, এটার সংজ্ঞাটা হচ্ছে when we perform an experiment, then the set of all possible outcomes, হ্যাঁ, outcomes is called the sample space। ঠিক আছে, এটার মিনিংটা কি দেখেন। ধরেন আপনি যদি একটা কয়েন টস করেন তাহলে তার কয়টা রেজাল্ট আসতে পারে বলেন তো? কি কি আউটকাম আসতে পারে? দুইটা। দুইটা আউটকাম। কি কি? কয়েন টস এর ক্ষেত্রে আউটকাম হচ্ছে দুইটা, টু আউটকামস। একটা হচ্ছে হেড, একটা আরেকটা কি? হচ্ছে টেইল। তার মানে আপনি যদি একটা কয়েন টস করেন টোটাল আউটকাম কয়টা আসতে পারে? টোটাল আউটকাম আসতে পারে দুইটা, একটা হচ্ছে হেড আসতে পারে অথবা একটা টেইল আসতে পারে। তাহলে এইটার স্যাম্পল স্পেসটা কি হবে? স্যাম্পল স্পেস কি? স্যাম্পল স্পেস হচ্ছে একটা সেট। কিসের সেট? টোটাল যতগুলো পসিবল আউটকাম আছে, অল পসিবল আউটকামস, এইটার সেট। তাহলে পসিবল আউটকাম কি কি? এইচ আর টি। এইটাকে বলা হবে একটা কয়েন টসের ক্ষেত্রে স্যাম্পল স্পেস। সবাই ক্লিয়ার কিনা বলেন। জি বোঝা গেল? জি স্যার। আরেকটা দেখেন, মনে করেন আমি যদি এখন বলি যে না, একটা কয়েন না, দুইটা কয়েন টস করা হচ্ছে, হ্যাঁ, টু কয়েন টস, তাহলে আউটকাম কয়টা আসবে বলেন তো? দুইটা কয়েন যদি আপনি একসাথে টস করেন তাহলে হয় দুইটাতেই আসবে হেড, অথবা একটাই হেড একটাই টেইল, অথবা প্রথমটাই টেইল পরেরটাই হেড, অথবা দুইটাতেই টেইল, ঠিক কিনা? তার মানে স্যাম্পল স্পেসটা কি হবে? এইচ এইচ, এইচ টি, ই এইচ, ই টি। ক্লিয়ার কিনা বলেন। জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা বলেন তো যে যদি আপনি একটা ডাইস রোল করেন, ডাইস মানে বুঝছেন তো কি? ছক্কা, লুডো খেলার যে ছক্কা থাকে ওইটা। একটা ডাইস রোল করলে তার স্যাম্পল স্পেস কি হবে? এক মিনিট একটু। আপনারা বলেন এটার কি আসবে স্যাম্পল স্পেস? কয়টা? 6। কি কি? 1 2 3 4 5 6, ঠিক কিনা? স্যার, স্যাম্পল স্পেস মানে কি ক্লাস এখানে? নিচ্ছি। ক্লাস নিচ্ছি, পরে কথা হবে। সো এটার স্যাম্পল স্পেস হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? তো এই হচ্ছে কি আমাদের। স্যার, স্যাম্পল স্পেসের মানে কি এখানে? সরি, আবার বলেন আপু।
স্যাম্পল স্পেসের মানে কি হবে এখানে রাইট, রাউন্ডের মতো? সুন্দর কথা বলেছেন। তো আমরা স্যাম্পল স্পেসটাকে আসলে কি কাজে ব্যবহার করি? স্যাম্পল স্পেসের মাধ্যমে মূলত আমরা বের করতে পারি টোটাল আউটকাম কতগুলো সেটা। স্যাম্পল স্পেসের মানে হচ্ছে, আচ্ছা এক মিনিট একটু, হ্যাঁ তাসির ভাই, শেষ পর্যন্ত অ্যাপ্রুভ। ওকে, সরি। তো যেটা বলছিলাম, টোটাল আউটকাম কতগুলো, মনে করেন যে এখন একটা সিচুয়েশন আপনাদের সামনে আছে যে খুব সিম্পল, আপনাকে একটা প্রশ্ন করলো, ধরেন যে একই সাথে দুইটা কয়েন টস করা হলো, টু কয়েন ওয়ার টসড, জিজ্ঞাসা করলো প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ টু হেড, প্রবাবিলিটি অফ টু হেড মানে হচ্ছে দুইটাই হেড হবে, এটার প্রবাবিলিটি কত জিজ্ঞাসা করতে। তাহলে দেখেন, আপনাকে যদি প্রবাবিলিটি বের করতে হয় তাহলে সবার আগে কি বের করতে হবে, টোটাল কতগুলো আউটকাম হয়েছে, তাই না? এই যে নিচে নাম্বার অফ টোটাল আউটকাম কয়টা সেটা। আর এরপরে আপনাকে বের করতে হবে ফেভারেবল আউটকাম কয়টা। তাহলে দেখেন, দুইটা কয়েন যখন আপনি টস করবেন তখন কি কি ঘটনা ঘটতে পারে, হয় দুইটাতেই হেড পড়বে, নাইলে একটাতে হেড একটাতে টেল, নাইলে একটাতে টেল একটাতে হেড, অথবা দুইটাতেই টেল। এর বাইরে কি কোনো সিচুয়েশন ঘটার কোনো সম্ভাবনা আছে কিনা বলেন? না। তাহলে আপনার টোটাল নাম্বার অফ আউটকাম কত, নাম্বার অফ টোটাল আউটকাম কত,
4, 4 অর্থাৎ 4টা আউটকাম আসতে পারে আপনার সামনে। আপনাকে জিজ্ঞাসা করেছে 2টা হেড পড়বে কোথায়। আচ্ছা বলেন এই 4টা আউটকামের ভিতরে 2টা হেড আছে কোথায় কোথায়? কয়টা জায়গায় 2টা হেড আছে? একটা মাত্র একটা জায়গায় 2টা হেড আছে, একটা তাই না? তার মানে নাম্বার অফ ফেভারেবল আউটকাম কত হবে? 1 1। তার মানে প্রবাবিলিটিটা কত হবে? 1/4। এই যে টোটাল 25 আউটকাম বের করলাম আমি, এই টোটাল আউটকাম বের করার জন্য কি আমাকে 4টা আউটকামের একটা সেট করতে হয়েছে না? এইচ 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 টি টি এইচ টি টি। এই সেটটাকেই আসলে আমরা বলতেছি কি, এই সেটটাকেই আমরা বলতেছি স্যাম্পল স্পেস। আমি কি বুঝাতে পারলাম কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আসি যে প্রবাবিলিটির ভ্যালু রেঞ্জ কত, রেঞ্জ অফ প্রবাবিলিটি। রেঞ্জ অফ প্রবাবিলিটি কত? দেখেন অলওয়েজ মনে রাখবেন কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি, হ্যাঁ, কোনো একটা ইভেন্ট ঘটার প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যে অবস্থিত হয়। কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি কত থেকে কত পর্যন্ত ভ্যালু হতে পারে? 0 থেকে 1 পর্যন্ত। বাট এখানে 0 সমানও হতে পারে প্রবাবিলিটি, 1 এর সমানও হতে পারে প্রবাবিলিটি। আমি এই জায়গাটুকু একটু আপনাদেরকে বলি যে যদি কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি 0 হয়, এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অসম্ভব ঘটনা, অর্থাৎ ইম্পসিবল ইভেন্ট। এরকম একটা ঘটনা কি, মনে করেন আপনাকে যদি কখনো কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই বলেন তো সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সম্ভাবনা কত? উত্তর হচ্ছে 0। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার কোনো সম্ভাবনা নাই। তো এই যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা, এটা একটা কি ঘটনা? এটা একটা অসম্ভব ঘটনা, এটা হবে না। ঠিক আছে, একটা। 2 নম্বর হচ্ছে কোন একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি 1 এর সমান হওয়ার মানে কি? 1 এর সমান হওয়ার মানে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ এটা অবশ্যই হবে, অবশ্যম্ভাবী ঘটনা। ইউনিভার্সাল ট্রুথ, যেমন আমি যদি আপনাকে বলি আচ্ছা ভাই বলেন তো সূর্য পূর্ব দিক থেকে ওঠার সম্ভাবনা কত? এটা নিশ্চিত যে সূর্য পূর্ব দিক থেকেই উঠবে। তো সূর্য পূর্ব দিক থেকে ওঠার সম্ভাবনা কত হবে? সম্ভাবনা হবে 1। বাট যদি কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি 0 থেকে 1 এর মধ্যবর্তী হয়, অর্থাৎ কোনোটারই সমান না, 0 থেকে বড় 1 এর থেকে ছোট, এই টাইপের ঘটনাগুলোকে আমরা বলি হচ্ছে রিস্কি ইভেন্ট। রিস্কি ইভেন্ট মানে হচ্ছে এটার প্রবাবিলিটি ভ্যারি করতে পারে। এই ঘটনাগুলো কোনোটাই একদম অবশ্যম্ভাবী না, আবার অসম্ভব না, দুইটার মধ্যবর্তী যে কোনো একটা প্রবাবিলিটি আসতে পারে। এই কারণে আমরা এগুলোকে বলি রিস্কি ইভেন্ট। এই ইভেন্ট গুলোতে রিস্ক আছে, যে কোনো একদিকে রেজাল্ট চলে যেতে পারে, অন্য কোনো একটা রেজাল্টও আসতে পারে। ঠিক আছে, যেমন আমি আপনাকে যদি বলি ভাই বলেন তো কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কালকে সকাল 10টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? এইটার সম্ভাবনা 1ও হবে না, এইটার সম্ভাবনা 0ও হবে না, এই দুইটার মধ্যবর্তী কিছু একটা আসবে। সবাই এই জায়গাটুকু ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই যে ঘটনাটা আমি বললাম প্রবাবিলিটি, অলওয়েজ একটা জিনিস মনে করবেন যে ধরেন আমি যদি একটা জিনিস বলি যে কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা, রেইন ইজ 80%, 80% মানে কি 0.8, তাই না? 80% বা 0.8, এইটার মানে কি, এটার অর্থ কি? কেউ বলতে পারবেন যে কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা 0.8, এটার মিনিং কি? ভুলই বলেন, অসুবিধা নাই, তাও আশি বলেন পার্সেন্ট কিছু। 80% বৃষ্টি হতে পারে আর 20% না হতে পারে, এরকম কিছু স্যার। ওকে, মানে কালকে 80% প্রবাবিলিটি যে কালকে সকালে বৃষ্টিপাত হবে। হবে। এখন এই যে আমি বললাম 80%, এই 80%-এর অর্থটা কি আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, তার 10 মানে কি ভাগের কালকে সকালের 80% সময় বৃষ্টি হবে, 20% সময় বৃষ্টি হবে না? ব্যাপারটা কি এরকম না কি? আসলে 80% শূন্য বৃষ্টিপাতের সম্ভাবনার আর বৃষ্টি মানে কি? একের হবার সম্ভাবনা মাঝামাঝি। 80%। স্যার 10 ভাগের এইটা মধ্যে 8 ভাগ সম্ভাবনা রয়েছে। ফাইন, এইটার অ্যাকচুয়াল মিনিং হইতেছে, শুনেন, আমরা যে প্রবাবিলিটিটা বের করি এই প্রবাবিলিটিটাকে আমরা বলি স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি। নাও হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি? স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করে এই প্রবাবিলিটিটা করা হয়। তার মানে কালকে 80% বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এটার মানে হইলো মনে করেন যে এই মাসের যে 30 দিন, হ্যাঁ ধরেন আগস্ট মাস না, আমি এপ্রিল মাসের কথা বলতেছি, এপ্রিল মাসের 30 দিন, এই 30 দিনের ভিতরে আমরা স্ট্যাটিস্টিক্স মেনটেন করছি কয়দিন বৃষ্টি হয়েছে আর কয়দিন বৃষ্টি হয় নাই। এটার জন্য এই 30 দিনের ভিতরে আমরা দেখেছি
যে টোটাল মনে করেন 24 দিন, 30 দিনের ভিতরে 24 দিন বৃষ্টি হয়েছে গত বছর। এপ্রিল মাসের 2023 সালের এপ্রিল মাসে 30 দিনের ভিতর 24 দিন বৃষ্টিপাত হয়েছে, ঠিক আছে? তাহলে বৃষ্টিপাত হয়েছে 24 দিন, কত দিনের ভিতরে? 30 দিন। তাহলে টোটাল আউটকাম 30, টোটাল বৃষ্টিপাতের দিন মানে ফেভারেবল আউটকাম হচ্ছে 24, এটা সমান সমান কত? 4/5, অর্থাৎ কত? 0.8। মূলত এই যে একটা ডেটা আমাদের কাছে আছে, ডেটার উপর বেস করে আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স করছি যে যেহেতু গত বছর এপ্রিল মাসে 24 দিন বৃষ্টিপাত হয়েছিল, তার মানে প্রতিদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কত ছিল? 80% করে ছিল। তার মানে এই বছরেও আমরা ধরে নিচ্ছি ওই স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করে যে আমাদের কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা কত? 80% বা 0.8। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে কিন্তু এমনটা নয় যে কালকে 80% বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মানে আপনাকে ছাতা নিয়ে বের হইতেই হবে। এমন হইতে পারে ছাতা নিয়ে বের হইছেন কিন্তু দেখলেন কোনো বৃষ্টিপাত হয়নি, হতেই পারে। আপনি যত বেশি সংখ্যক ডেটা নিবেন প্রবাবিলিটি তত ক্লিয়ার হবে, প্রবাবিলিটি তত বিশ্বাসযোগ্য হবে। আপনি যদি মনে করেন গতকালে একটা ঘটনা ঘটার সম্ভাবনার উপর বেস করে যদি আজকে একটা প্রেডিকশন করেন, এটা প্রেডিকশন করা যাবে গতকালের ডেটার উপর বেস করে, বাট সেই ডেটাটার প্রেডিকশনটা অত নিখুঁত নাও হইতে পারে। বাট আমি যত বড় ডেটা সেট নিব তত বড় কি হবে, আমার প্রবাবিলিটিটা তত নিখুঁত হবে। ধরেন গত বছর এপ্রিল মাসে 24 দিন বৃষ্টিপাত হয়েছিল, আমি শুধু এই ইনফরমেশনটা দিয়ে যদি এই বছরের বৃষ্টিপাতের প্রবাবিলিটি নির্ধারণ করতে চাই, তাহলে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা আসবে 0.8। কিন্তু গত বছর 24 তারিখে বা গত বছর এপ্রিল মাসে একটা নিম্নচাপ ছিল বঙ্গোপসাগরে। এখন ধরেন একটা নিম্নচাপ যখন বঙ্গোপসাগরে থাকে তখন কি বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যায় না? বলেন। জি স্যার। জি বেড়ে যায়। তাহলে গত বছর যে 24 দিন বৃষ্টিপাত হয়েছে এটা কি একটা প্রাত্যহিক ঘটনা নাকি একটা নিম্নচাপের কারণেও কিছু এক্সট্রা বৃষ্টিপাত হয়েছে ওই সময়? হয়েছে। এই বছরের এপ্রিল মাসে মনে করেন কোনো নিম্নচাপ নাই, তাহলে কি গত বছরের এপ্রিল মাসের মতো এই বছরের এপ্রিল মাসে বৃষ্টিপাত হবে? না। আবার গত বছরের যে বৃষ্টিপাত, ওই বছর মনে করেন আমাদের দেশে মানে এটারে কি বলে, আমাদের দেশে অথবা গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্ট আরেকটু কম ছিল গত বছর, এই বছর সেটা আরেকটু বাড়ছে, হইতে পারে। এখন যদি এরকম কিছু হয় তাহলে এইটার ইম্প্যাক্টের জন্য তো বৃষ্টিপাতের উপর ইম্প্যাক্ট আসবে। তার মানে হচ্ছে আপনি যত ডেটা ফিল্ড অ্যাড করবেন তত কিন্তু আপনার প্রবাবিলিটিটা আরেকটু নিখুঁত হবে। যেমন আপনি যদি শুধু 80% বলতেন গত বছরের সাথে মিলাইলে এই বছর নিম্নচাপ হয় নাই, তো ডেফিনেটলি এই প্রবাবিলিটিটা খুব ভালো প্রবাবিলিটি না। এটার সাথে মনে করেন আপনি নিম্নচাপের ইনফরমেশনটা অ্যাড করলেন, এটার সাথে মনে করেন আপনি সামগ্রিক গ্লোবাল ওয়ার্মিং এর ইফেক্টটা অ্যাড করলেন, এটার সাথে মনে করেন আপনি বাংলাদেশে যে নদীগুলো আছে এই নদীগুলোর যে অবস্থা তার ইম্প্যাক্ট অ্যাড করলেন, আপনি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ইম্প্যাক্ট অ্যাড করলেন। সব কিছু অ্যাড করার পরে এখন আপনি যে প্রবাবিলিটিটা বের করবেন এতগুলো ডেটা ফিল্ডকে ভ্যালু গুলো থেকে একসাথে করে, এই প্রবাবিলিটিটা কিন্তু বর্তমান সময়ের সাথে আরো অনেক বেশি ক্লোজ ডেপিকশন হবে, অর্থাৎ আরো বেশি বাস্তবসম্মত হবে। অর্থাৎ প্রবাবিলিটি আমরা শুধুমাত্র আমাদের গিভেন ডেটার উপর বেস করে করি, এইটা কোনো ভবিষ্যৎবাণী না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যত বেশি ডেটা নিয়ে আপনি কাজ করবেন প্রবাবিলিটি তত নিখুঁত হবে। আপনার হাতে ডেটা ফিল্ড যত কম থাকবে প্রবাবিলিটি তত কম নিখুঁত হবে। আমি কি বুঝাইতে পারলাম পুরো বিষয়টা? বলেন। হ্যাঁ স্যার। ওকে। তো এই গেল হচ্ছে আমাদের প্রবাবিলিটির এইটুকু, মানে প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। যদি কোনো প্রবাবিলিটির ভ্যালু 0 সমান হয় তাহলে সেটা অসম্ভব ঘটনা, যদি প্রবাবিলিটির ভ্যালু 1 এর সমান হয় তাহলে সেটা ইউনিভার্সাল ট্রুথ বা মানে কি বলে অবশ্যম্ভাবী ঘটনা। আর যদি 0 থেকে 1 এর মধ্যে হয় মানে 0-র চাইতে বড় এবং 1-এর চাইতে ছোট এই স্টেজে যদি কোনো প্রবাবিলিটি থাকে, দিস ইজ কল্ড রিস্কি ইভেন্ট। রিস্কি ইভেন্ট মানে কি? রিস্কি ইভেন্ট মানে হচ্ছে এটার প্রবাবিলিটি এনিথিং হইতে পারে ডিপেন্ডিং অন দ্য ডেটা। একটা ডেটার উপর বেস করে এটা প্রবাবিলিটি বাড়তেও পারে কমতেও পারে। সবাই ক্লিয়ার? ওকে। তো এখন আসি আমাদের যে ইভেন্ট গুলো আছে, আমরা তো কি বললাম যে প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি মানে হচ্ছে নাম্বার অফ ফেভারেবল আউটকাম বা ইভেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকাম বা টোটাল ইভেন্ট। কতগুলো ইভেন্ট হইতে পারে, এই ইভেন্ট গুলো কত রকমের হয় আমরা একটু ইভেন্টের মানে ক্লাসিফিকেশন গুলো জানি। ইভেন্ট কত রকমের হতে পারে? ইভেন্ট হইতে পারে দুই রকমের। হ্যাঁ, ইভেন্ট হইতে পারে দুই রকমের। কি কি? একটা হচ্ছে আহ দুইটা ইভেন্ট, টু ইভেন্টস দুই রকমের হতে পারে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টকে আমরা বলি বাংলায় বর্জনশীল ঘটনা, ঠিক আছে?
মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এটাকে আমরা বলি বর্জনশীল ঘটনা। এবার আপনারাই বলেন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, কেউ একজন আমাকে বলেন তো এটার মিনিংটা কি? স্যার আমরা দুইটা ঘটনা থেকে অথবা তিনটা ঘটনা থেকে যে কোনো মানে একটাকে বর্জন করতে পারবো, মানে একটাকে সিলেক্ট করে বাকিগুলোকে বর্জন করতে পারবো, এমন কিছু। শুনেন, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট বলতে আমরা বুঝাই যে দুইটা ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে হচ্ছে যে একটার আউটকামের উপর আরেকটা ঘটনার কোনো ইম্প্যাক্ট নাই। ঠিক আছে? একটার উপর আরেকটার কোনো ইম্প্যাক্ট নাই, কোনো ধরনের কি নাই, কোনো ডিপেন্ডেন্সি নাই। মনে করেন আপনি যদি দুইটা কয়েন টস করেন, দুইটা কয়েন আপনি টস করলেন, ধরেন একটার যে রেজাল্ট আসবে এই রেজাল্টের উপরে কি আরেকটার রেজাল্ট কোনোভাবে জড়িত? বলেন তো। না স্যার। একটার রেজাল্ট আরেকটা রেজাল্টের সাথে কোনোভাবেই কি না, জড়িত না। ওকে, তো এই ধরনের ইভেন্ট গুলোকে আমরা কি বলি? এই ধরনের ইভেন্ট গুলোকে আমরা বলি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে? যদি দুইটা ইভেন্ট কি হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, আবারও বলি তাহলে এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে ইন প্রবাবিলিটি থিওরি, লিখে দেই এটা আপনাদের কাজে লাগবে। ইন প্রবাবিলিটি থিওরি, two events are said to be mutually exclusive if they cannot occur at the same time or simultaneously. ঠিক আছে? মিউচুয়ালি এক্সক্লুসিভ এটা কি? এটা হচ্ছে এরা একসাথে ঘটতে পারবে না। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে এই দুইটা ঘটনা একত্রে ঘটতে পারবে না। ঠিক আছে? বা একই সাথে ঘটতে পারবে না। বোঝা গেল? তো মনে করেন এই যে আমি এক্সাম্পল দেই, ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পলে ধরেন বললাম যে when tossing a coin, আমি একটা এক্সাম্পল দিলেই হবে, এটা আপনারা বুঝতে পারবেন। when tossing a coin, the event of getting head and tail are mutually exclusive। কারণ কি বলেন তো? ধরেন আপনি যদি হেড পান তাহলে কি আর টেইল পাবেন? বলেন। না স্যার। আপনি যদি হেড পান তাহলে টেইল পাবেন না, আপনি যদি টেইল পান তাহলে হেড পাবেন না। তার মানে হেড আর টেইল একত্রে কি ঘটতে পারবে কখনো একটা কয়েন টস করলে? না স্যার। এই ঘটনাগুলোকে আমরা কি বলি? মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা। এখন আসি যে নন নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনাটা তাহলে কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ তো এমন, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা কি? হিসাবটা কিন্তু খুবই সিম্পল এখন, তাই না? যে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা তাহলে সেটাই যেগুলো একই সাথে ঘটতে পারে, নাকি? জি স্যার। ধরেন আমি যদি আপনাকে বলি যে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এটা তাহলে একটা এক্সাম্পল দেন তো কেউ একজন। ধরেন আমি যদি এখন আপনাদেরকে বলি যে ধরেন আপনি একটা ছক্কা মারছেন। ঠিক আছে? ছক্কা বলতে কি, ওই যে ডাইস, হ্যাঁ ডাইস রোল করেছেন, ডাইস রোলিং। এখন আমি আপনাকে বললাম আচ্ছা ভাই বলেন তো এই ডাইসটা রোল করার ফলে একটা প্রাইম নাম্বার আসার ইভেন্ট আর একটা ইভেন নাম্বার আসার ইভেন্ট, এই দুইটা ইভেন্ট কি মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ? অর্থাৎ এরা কি একই সাথে ঘটতে পারে কিনা? একটা ছক্কা রোল করলে, একটা ডাইস রোল করলে তার রেজাল্ট প্রাইম নাম্বার আসা যে ইভেন্ট সেটা, আর তার রেজাল্ট একটা ইভেন নাম্বার আসা, এই দুইটা ইভেন্ট কি একই সাথে সাইমালটেনিয়াসলি ঘটতে পারে কিনা? তারপরে টু হলে পারে। যদি টু হয়, এক্স্যাক্টলি, যদি টু হয় তাহলে সেটা প্রাইম নাম্বারও হবে এবং ইভেন নাম্বারও হবে, ঠিক কিনা? তার মানে এই যে ঘটনাটা আমি বললাম, দুইটা ঘটনা, একটা হচ্ছে প্রাইম নাম্বার আর একটা হচ্ছে ইভেন নাম্বার, এই যে দুইটা ঘটনা একটা ছক্কা রোল করলে এটা কিন্তু নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক কিনা?
তাই না? জি স্যার। বোঝা গেল? কিন্তু স্যার এটা তো শুধু একটা সংখ্যার ক্ষেত্রে, শুধু 2 এর ক্ষেত্রেই হবে। কিন্তু যদি এটা তো 2 একসাথে ওঠে। ঘটতে পারে নাকি? আপনাকে আমি কি জি বলতেছি আপু, জি এইটা বুঝেন যে এইটা একসাথে ঘটতে পারে না, এই দুইটা ঘটনা পারে তো, জি যে প্রাইম নাম্বারও পড়ছে ইভেন নাম্বারও পড়ছে। হ্যাঁ, যদি 2 আসে তাহলে তো এই দুইটা ঘটনাই ঘটবে নাকি? অর্থাৎ এটা জি একত্রে ঘটা সম্ভব, আর একত্রে ঘটা সম্ভব হইলেই তারা কি, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ। যেটা একত্রে ঘটা সম্ভব না সেটাকে আমরা কি বলি, মিউচুয়ালি এক্সক্লুসিভ। কিরকম? যেমন একই সাথে হেড আর টেইল একই সাথে কখনো আসবে না, এটা সম্ভব না। আমি যদি আপনাকে বলি যে একটা ছক্কা রোল করলে 2 আর 5 একত্রে আসার সম্ভাবনা কত? একত্রে আসার সম্ভাবনা 0। জি ঠিক আছে? 2 আর 5 একত্রে আসার সম্ভাবনা কত? 2 আর 5 একত্রে আসার সম্ভাবনা 0। কারণ যদি 2 আসে তাহলে 5 আসবে না, 5 আসলে 2 আসবে না। জি ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জোর সবাই এবং বিজোর একত্রে আসার সম্ভাবনা তো নাই। জোর এবং বিজোড় একত্রে আসার সম্ভাবনা নাই, ওরা আবার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে? স্যার তাহলে কি মিউচুয়ালি এক্সক্লুসিভ গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর হচ্ছে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ গুলো ডিপেন্ডেন্ট? নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ডিপেন্ডেন্ট হবে এমন কোনো কথা নাই। মনে করেন এখানে প্রাইম নাম্বার আসতেছে, প্রাইম নাম্বার আসলেই যে সেটা ইভেন নাম্বার হবে এমন কি কোনো কথা আছে? বা ইভেন নাম্বার হইলেই সেটা প্রাইম নাম্বার হবে এমন কি কোনো কথা আছে? নাই তো, এরা তো ফ্রি ইভেন্ট, ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্টের ব্যাপারটা কিন্তু আবার আলাদা। হ্যাঁ, ডিপেন্ডেন্টের বিষয় কিন্তু আবার ডিফারেন্ট, এটা কিন্তু এটার সাথে মিলবে না। চাইলে আমি আপনাদেরকে এটা একটু বুঝাই। মনে করেন আমি একটা ক্লাসে আছি, হ্যাঁ, সেট পড়েছি না আমরা? সেট পড়েছি। মনে করেন ক্লাসে টোটাল স্টুডেন্ট আছে 100 জন। এর ভিতরে বাংলা ক্লাসে আছে কতজন? বাংলা ক্লাসে আছে মনে করেন 70 জন, আর ইংরেজি ক্লাসে আছে মনে করেন 60 জন। আর কোনো ক্লাসেই নাই, অর্থাৎ বিতেও নাই ইতেও নাই, এরকম আছে মনে করেন 20 জন। আমাকে বলতে হবে কতজন বাংলা ইংলিশ দুইটা ক্লাসই আছে, বলেন। বাংলা আর ইংলিশ দুইটা ক্লাসই আছে কতজন? তার মানে এটার ভ্যালু যদি আমি ধরে নিই এক্স, তাইলে এটা হয়ে যাবে 70 মাইনাস এক্স, এটা হয়ে যাবে 60 মাইনাস এক্স, এটা এক্স আর এটা হচ্ছে 20। তার মানে 70 মাইনাস এক্স প্লাস 60 মাইনাস এক্স প্লাস 20 ইকুয়ালস টু 100। তো খুব সিম্পল, 20 আর 60 আর 70 130, 130 150, মাইনাস প্লাস কাটা, তাহলে 150 মাইনাস এক্স ইকুয়ালস টু 100। তাহলে এক্স ইকুয়ালস টু কতজন? 50 জন নাকি? জি স্যার। এখন মনে করেন যে আমি আপনাকে এই অঙ্ক থেকেই একটা প্রশ্ন বললাম, যে বলেন এই ক্লাসরুম থেকে যদি আমি র্যান্ডম বেসিসে একজন স্টুডেন্টকে কি করি, আমি যদি র্যান্ডম বেসিসে একজন স্টুডেন্টকে চুজ করি, তাহলে সেই স্টুডেন্টটা বাংলা ক্লাসে আছে এইটার সম্ভাবনা কত হবে? র্যান্ডম বেসিসে যদি আমি একজন স্টুডেন্টকে চুজ করি, তার বাংলা ক্লাসে থাকার সম্ভাবনা কত? তাহলে আমার টোটাল স্টুডেন্ট আছে কতজন? 100 জন। তার ভিতরে বাংলা ক্লাসে আছে কতজন? 70 জন। তার মানে প্রবাবিলিটি অফ বাংলা এটা কত হবে? 0.7। ঠিক কিনা? জি স্যার। একইভাবে ইংরেজি ক্লাসে থাকার সম্ভাবনা কতজন? 0.6। পয়েন্ট। কোন ক্লাসেই থাকার মানে না থাকার সম্ভাবনা কতজন? 20/100 না? জি স্যার। দ্বিতীয় নাই ইতেও নাই, কতজন? 0.2। আর তাহলে বাংলা আর ইংলিশ দুইটা ক্লাসেই থাকার সম্ভাবনা কতজন? 0.5। ঠিক আছে? এবার আপনারা একটা জিনিস একটু চিন্তা করে দেখেন তো, যে আমরা যদি এখন চিন্তা করি যে তাহলে এমন একটা স্টুডেন্ট আমি চুজ করব যে স্টুডেন্টটা হয় বাংলা ক্লাসে আছে নাইলে ইংলিশ ক্লাসে আছে, বাংলা অথবা ইংলিশ এই দুইটার যে কোনো এক ক্লাসে আছে, এরকম একটা স্টুডেন্ট পাওয়ার সম্ভাবনা কত? তাহলে বাংলা অথবা ইংরেজি, এই বাংলা অথবা ইংরেজি টোটাল কতটুকু জায়গা জুড়ে আছে দেখেন তো। এই যে আমি একটু অন্য কালি দেখাই, মানে বেগুনি কালি দিয়ে দেখেন, এই যে অংশটা আমি যে আউটলাইনটা আঁকতেছি দেখেন, এই দুটো বৃত্ত দ্বারা যে ক্ষেত্রটা প্রযোজ্য আছে, এই দুইটা এই লাইন দ্বারা যে ক্ষেত্রটুকু আবদ্ধ, এই লাইনের ভিতর থেকে যদি আমি একটা স্টুডেন্ট নেই, তাহলেই তারা কি আছে বলেন? তারা কি, মানে এটারে কি বলে, তারা কি বাংলা ক্লাসে অথবা ইংরেজি ক্লাসে উপস্থিত আছে না? জি স্যার। জি স্যার। তাহলে বাংলা ক্লাসে আছে অথবা ইংরেজি ক্লাসে আছে এরকম স্টুডেন্ট কতজন? টোটাল 100 জন থেকে এই দুই ক্লাসের একটাতেও নাই, এদেরকে বাদ দিলেই আমি পেয়ে যাবো না টোটাল কতজন আছে এখানে? জি তাহলে টোটাল আছে কতজন এটার ভিতর? 80 জন নাকি?
তার জি মানে স্যার। এটা কত হবে 80/100 অর্থাৎ কত 0.8। এবার আপনারা একটা জিনিস একটু খেয়াল করেন যে প্রবাবিলিটি অফ বি ইউনিয়ন ই এটা সমান সমান হচ্ছে দেখবেন প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ ই মাইনাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন ই। দেখেন তো মিলে কিনা। প্রবাবিলিটি অফ বি হচ্ছে কত 0.7 প্লাস প্রবাবিলিটি অফ ই কত 0.6 মাইনাস কত 0.5। তাহলে 1.3 মাইনাস 0.5 মানে কত 0.8 আসছে। জি স্যার। তো এই যে ঘটনাটা আমরা এখানে লিখলাম, এই যে আমি এটা মানে ডায়াগ্রাম ড্র করছি, এই ডায়াগ্রামটা কোন ধরনের ইভেন্টের পরিচয়ক? এই ডায়াগ্রামটা হচ্ছে একটা নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের পরিচয়ক। কেন? তার কারণ নন মিউচুয়ালি এক্সক্লুসিভ বলেই এদের মধ্যবর্তী একটা কমন পার্ট আছে, তাই না? যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হইতো তাহলে এই দুইটা বৃত্ত কি করতো না, একে অপরকে ইন্টারসেক্ট করতো না। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনার ক্ষেত্রে আমরা এখন লিখে দিই নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে দুইটা ঘটনা মানে দুইটার যে কোনো একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ঘটনা ঘটবে অথবা বি ঘটনা ঘটবে, এটা সূত্র হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সবার সূত্রটা মনে থাকবে তো? জি স্যার। যেমন আমি আপনাদেরকে এই টাইপের একটা এক্সাম্পল এখন করাই, এটা এখন যদি এক্সাম্পলটা করে ফেলেন ক্লিয়ার হয়ে যাবে একদম। ধরেন এক্সাম্পল 1, ধরেন একটা প্রশ্ন আসলে এরকম যে ইন অ্যান ইন্টারভিউ বোর্ড there are two candidates। ঠিক আছে, একটা ইন্টারভিউ বোর্ডে ক্যান্ডিডেট আছে কয়জন? দুইজন। ওয়ান মেল ক্যান্ডিডেট and one female candidate। The probability of the male candidate to get the job is 0.6 when the probability of the female candidate to get the job is 0.7. Now, what is the probability that only one of them will get the job? প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে যে একটা ইন্টারভিউ বোর্ডে দুইজন পরীক্ষার্থী আছে, একজন হচ্ছে মেল ক্যান্ডিডেট, একজন পুরুষ ক্যান্ডিডেট এবং একজন মহিলা ক্যান্ডিডেট। পুরুষ ক্যান্ডিডেটের চাকরিটা পাওয়ার সম্ভাবনা 0.6 যখন মহিলা ক্যান্ডিডেটের চাকরি পাওয়ার সম্ভাবনা 0.7। আমাকে বলতে হবে প্রবাবিলিটি কত যে অনলি একজন, তাদের ভিতর থেকে অনলি একজন চাকরিটা পাবে, তাই না? তার মানে কি? তার মানে এখন আপনাদের একটা জিনিস আমি বলি, বলেন তো এই যে ইভেন্টটা এখানে দেওয়া আছে চাকরি পাওয়ার ইভেন্ট, এটা কি অসম্ভব যে ছেলে আর মেয়ে দুইজন একসাথে কোনোভাবেই চাকরি পাবে না? এটা কি অসম্ভব নাকি এটা সম্ভাবনা আছে? আছে। আছে। তার মানে এই ইভেন্টটা কি আসলে নন মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি মিউচুয়ালি এক্সক্লুসিভ? মানে একজন পুরুষের চাকরি পাওয়া এবং একটা মহিলার চাকরি পাওয়া সাইমালটেনিয়াসলি ঘটতে পারে তো ভাই, নাকি? জি স্যার। যেহেতু পারে তার মানে এটা কি এটা নন মিউচুয়ালি এক্সক্লুসিভ না? জি স্যার। তার মানে এটার জন্য আমাদের যে ফর্মুলা আমরা কি শিখছিলাম, ফর্মুলাটা হচ্ছে probability of male or female equals to কত probability of male plus probability of female minus probability of male and female। ঠিক আছে, এই সূত্র অনুযায়ী যদি এখন আমরা বের করি probability of male হচ্ছে 0.6 প্লাস probability of female হচ্ছে কত 0.7।
মাইনাস মেল এবং ফিমেল দুইজনই চাকরি পাবে, এটার মানে কি? মেল ক্যান্ডিডেট চাকরি পাবে এবং ফিমেল চাকরি পাবে, তাই না? আমরা যদি জিনিসটাকে একটু বাংলায় কি বলি, ইন্টারপ্রেট করি, তাহলে কি জিনিসটাকে এভাবে বলা যায় না, মেল চাকরি পাবে এবং ফিমেল চাকরি পাবে, নাকি? জি স্যার। আর এবং থাকলে আমরা পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে কি করছিলাম, গুণ করছিলাম না ভাই? এবং এবং শব্দটাকে আমরা কি দ্বারা ম্যাথমেটিক্সে রিপ্লেস করি? মাল্টিপ্লিকেশন সাইন দ্বারা। তার মানে মেল চাকরি পাওয়ার প্রবাবিলিটি 0.6 এবং ফিমেল চাকরি পাওয়ার প্রবাবিলিটি 0.7। আমাকে এই এবং আসলে প্রবাবিলিটিতে কি করতে হবে? গুণ দিতে হবে, অর্থাৎ 0.6 ইন্টু 0.7। তার মানে কত হবে বলেন তো? এই দুইটা যোগ করলে হবে 1.3 মাইনাস 0.6 আর 0.7 গুণ করলে আসে 0.42। তাহলে টোটাল কত হয়? 1.3 থেকে 0.42 যদি বাদ দেন কত থাকবে? 12 বাদ দেওয়া মানে হচ্ছে 0.88। অর্থাৎ মেল অথবা ফিমেল এই দুইজনের যে কোনো একজনের চাকরি পাওয়ার প্রবাবিলিটিটা কত? 0.88 বা 88%। আমি কি বুঝাইতে পারলাম কিনা বলেন? স্যার সবাই আমি বুঝতে একটা পারছেন? বিষয় বুঝিনি। হ্যাঁ বলেন কোনটা। স্যার স্যার একটা একটা মেল পাবে চাকরিটা, নয়তো ফিমেল পাবে, তাহলে স্যার এটা হুম। মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না? মানে যে কোনো একজনই তো পাবে, না না না, দুজন আপনাকে এইটা বের করতে বলছে যে ফেভারেবল আউটকামটা হচ্ছে কি। আপনার এখানে ফেভারেবল আউটকাম হচ্ছে যে এই আউটকামটার প্রবাবিলিটি বের করেন যে একজনই চাকরিটা পাবে, যে কোনো একজন। বাট আপনি যখন টোটাল আউটকাম চিন্তা করবেন আপু, সেই টোটাল আউটকামের ভিতরে কি এই আউটকামটাও আছে না যে ছেলে আর মেয়ে দুইজনই চাকরি পাচ্ছে? এটা তো অসম্ভব না, জি জি তাই না? একটা ইন্টারভিউ দিয়ে একটা জি ছেলে আর স্যার। মেয়ে দুইজন ইন্টারভিউ দিছে, দুইজনের মধ্যে যে কোনো একজনই চাকরি পাবে, এটা তো কোনো কথা না। এমনও তো আউটকাম থাকতে পারে যেখানে দুইজনই চাকরি পেয়েছে, তাই না? তো একই সাথে ঘটতে পারে, তো এটা এটা তো জি। অসম্ভব না যে এটা দুইটা একই সাথে ঘটতেই পারবে না। ঠিক আছে, ও এই জন্য আচ্ছা এটা আচ্ছা, মিউচুয়ালি এবার এক্সক্লুসিভ না। বুঝতে পারছি। জি স্যার, আমি কি বুঝতে বুঝাতে পারছি। পারলাম? জি স্যার। আবার এই অঙ্কটা কি আপনি আরেক ভাবেও চিন্তা করতে পারেন। আমি আপনাদেরকে জাস্ট চিন্তার এভিনিউ গুলো দেখাচ্ছি, হ্যাঁ? কারণ আজকের ক্লাসটা তো আসলে একটা বেসিক ক্লাস। মূলত এটা একটা বেসিক ক্লাস। আমরা ম্যাথমেটিক্স এর প্রবলেম সলভ করবো আগামী ক্লাসে, এবং সেটা সেট, পারমুটেশন, কম্বিনেশন এবং প্রবাবিলিটি তিনটা চ্যাপ্টার মিলেই যত বিগত বছরের প্রশ্ন আছে সেই ধরনের প্রশ্নগুলো আমরা সলভ করবো আগামী ক্লাসে। যেহেতু বেসিক ক্লাস, তাই আদার এভিনিউ গুলো একটু শিখে রাখেন। সেটা হচ্ছে একজন পুরুষ চাকরি পাবে অথবা একজন মহিলা চাকরি পাবে। এটার মিনিং কি? যদি পুরুষটা চাকরি পায়, দেখেন যদি মেল চাকরি পায়, তার মানে কি তার সাথে মহিলাটা অবশ্যই কি পাবে না? চাকরি পাবে না। কারণ আমাকে কি বলছে, যে কোনো একজন চাকরি পাবে। তার মানে পুরুষ চাকরি পাওয়ার সাথে আরেকটা কি ঘটনা ইনক্লুডেড, সেটা হচ্ছে পুরুষ চাকরি পাবে এবং ফিমেল চাকরি পাবে না। কারণ অনলি ওয়ান বলা আছে কিন্তু, তাই না? অনলি ওয়ান অফ দেম। তার মানে যে কোনো একজন চাকরি পাবে মানে কি, যদি মেল চাকরি পায় তাহলে ফিমেল চাকরি পাবে না, অথবা যদি মেল চাকরি না পায় তাহলে ফিমেল চাকরি পাবে। ঘটনাটা তো এরকমও সত্যি, নাকি? জি স্যার। জি। তাহলে দেখেন, মেল চাকরি পাওয়ার প্রবাবিলিটি 0.6 আর ফিমেল চাকরি পাওয়ার প্রবাবিলিটি কত? 0.7। তাহলে চাকরি না পাওয়ার প্রবাবিলিটি কত হবে বলেন? কোন একটা ঘটনা ঘটা এবং সেই ঘটনা না ঘটা, এই দুইটার যোগফল, প্রবাবিলিটি যোগফল হবে 1। ঠিক আছে, এক মিনিট একটু। হ্যালো, নমস্কার। জি, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি চিনতে পেরেছি দাদা, বলেন কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা আছে মোটামুটি ভালো, হ্যাঁ। হ্যাঁ, শরীরটা আগের তুলনায় কিছুটা ভালো এখন। ও তো জয়েন করেছে, পিরোজপুরে অলরেডি চলে গেছে, আজকে ক্লাস নিয়েছে কলেজে। এখন শরীর আগের থেকে ভালো, একটু অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে আর কি। এমনি দাদা আপনাদের বাসার সবাই ভালো আছে তো, না? আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, যাক সাবধানে থাকা লাগবে আর কি, কিছু করার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। না 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 না, বুঝতে পারছি।
দাদা, আমি কালকে সকালবেলা আপনাকে একটা কল দিব না, হ্যাঁ? আমি এটা নিয়ে ডিটেল কথা বলবো তাহলে। ঠিক আছে, আমি আসলে একটা মিটিং এর ভিতরে তো এখন, মানে একটা অনলাইন মিটিং এ আছি। আমি কালকে আপনার সাথে ডিটেল কথা বলবো এটা নিয়ে, হ্যাঁ? কি ব্যাপার কি সেটা, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, ভালো থাকেন, আমি কালকে ফোন দিব না। ঠিক আছে, ওকে দাদা, হ্যাঁ নমস্তে। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ, একটা ঘটনা ঘটা এবং একটা ঘটনা না ঘটা একই একই সাথে, ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনা যোগফল হচ্ছে এক। তাহলে কোনো একটা ঘটনা না ঘটার সম্ভাবনা কি, ওয়ান থেকে ওই ঘটনাটা ঘটার সম্ভাবনাকে বিয়োগ করলে পাওয়া যাবে না ভাই, বলেন তো? জি স্যার। তাহলে ফিমেলের চাকরি পাওয়ার প্রবাবিলিটি যদি হয় 0.7, তাহলে ফিমেলের চাকরি না পাওয়ার প্রবাবিলিটিটা কত হবে? 0.3 হবে। জি স্যার। একই সাথে আপনি যদি আবার এদিকে চিন্তা করেন তাহলে দেখবেন যে মেইলের চাকরি না পাওয়ার প্রবাবিলিটি তাহলে কত হবে? পাওয়ার প্রবাবিলিটি 0.6 হলে না পাওয়ারটা হবে 0.4, আর এটা দিলে কত হবে? এটা হবে 0.7, ঠিক কিনা? জি স্যার। ঠিক আছে, তাহলে এবার আপনারা একটু এখানে খেয়াল করেন, এই দুইটা যোগ করলে কত হয় বলেন তো? 0.6 ইন্টু 0.3 মানে কত হয়? 0.18। আর এখান থেকে কত আসছে? 0.4 আর 0.7 মানে হচ্ছে 0.28। এই দুইটা যোগ করলে কত আসবে? 0.46, নাকি? 0.46। এখন দেখেন, আমরা এইভাবে চিন্তা করলে আমার প্রবাবিলিটি আসতেছে কি? আমার প্রবাবিলিটি আসতেছে 0.46। আর আমি এখান থেকে বের করছিলাম, আমার প্রবাবিলিটি কত আসছে? 0.88, নাকি? জি দুইটার ভিতরে এত একটা বড় পার্থক্য তৈরি হয়ে গেল না, বলেন তো? জি স্যার। এটার কারণটা কি জানেন? এটার কারণ হইতেছে যে আপনারা যখন আমরা যখন এখানে হিসাব করছি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অনলি ওয়ান অফ দেম উইল গেট দ্য জব, এইটার ভিতরে আমরা যে কাজটা করছি যে শুধুমাত্র একজন চাকরিটা পাবে সেটা কত, বাট এই যে এরিয়াটা আমি খুঁজে বের করছি, এম ইন্টারসেকশন এফ, সরি ইউনিয়ন এফ, আমরা যখন সেটে দেখি এম ইউনিয়ন এফ, ধরেন আমি এটা বললাম এটা এম এর সেট, এইটা হচ্ছে এফ এর সেট, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এম, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এফ। এই মাঝখানের জায়গাটা কি? এই মাঝখানের জায়গাটা হচ্ছে প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন এফ। বাট আমি যখন বের করতেছি প্রবাবিলিটি অফ এম ইউনিয়ন এফ, তাহলে আমি আসলে কোন জায়গাটার ভ্যালু বের করতেছি বলেন? আমি ভ্যালু বের করতেছি কোন জায়গাটা? এই পুরাটা, তাই না? অর্থাৎ এই যে এই কি বলে, বেগুনি বর্ডার লাইন দিয়ে পুরো যে এরিয়াটা, সেই এরিয়ার ভিতরে পুরাটার ভ্যালু বের করতেছি না আসলে ইউনিয়ন এফ দিয়ে? জি স্যার। এবার আপনারা একটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে আমার এই পুরো এরিয়াটার ভ্যালু বের হইছে কত? 0.88, যেটা উপরে সূত্র থেকে বের হয়েছিল। বাট আমাকে বলছে অনলি ওয়ান অফ দেম উইল গেট দ্য জব। কিন্তু এই 0.88 এর ভিতরে একটু চিন্তা করে বলেন তো, দুইজনই চাকরিটা পাবে, এই জায়গাটাও ইনক্লুডেড কিনা? জি। তার মানে আমি যদি অনলি ওয়ান বের করতে যাই, তাহলে আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে এই 1 নাম্বার এরিয়া যেটা, অর্থাৎ এই ডট ডট চিহ্ন দ্বারা যেটা, আর এই 2 নাম্বার এরিয়া যেটা, অর্থাৎ এই রকমের এই যে হরাইজন্টাল দাগ দেওয়া যেটা, এই দুইটা এরিয়ার যোগফলের সমান, তাই না? যদি অনলি ওয়ান হয়, কারণ এই 1 নাম্বার জায়গাটা কি শুধুমাত্র মেল পাইছে, আর 2 নাম্বার জায়গাটা কি শুধুমাত্র ফিমেল পেয়েছে, নাকি? মেল অনলি, ফিমেল অনলি, রাইট? সো আপনাকে যেটা করতে হবে, এই 0.88 থেকে এই মাঝখানের এই দুইটা জায়গা মিলেই যে জায়গাটা আছে, সেই জায়গাটাকেও কি করতে হবে? বিয়োগ করতে হবে না আরেকবার? তো বেসিক্যালি অনলি ওয়ান মানে হয় মেল অথবা কি, অর অনলি ফিমেল। এইটা যখন আপনি বের করতে যাবেন, তখন আপনি কি করবেন? এই 0.88 থেকে আপনাকে এই মাঝখানের যে এরিয়াটা আছে এটাকে আবার কি করতে হবে? বিয়োগ করতে হবে, অর্থাৎ 0.46। তখন দেখবেন আপনার ভ্যালুটা চলে আসছে, অর্থাৎ এটার উত্তর অ্যাকচুয়ালি কত হবে? এটার উত্তর অ্যাকচুয়ালি হবে 0.46। বোঝা গেল? জি। আপনারা এই জিনিসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন? যে অনলি ওয়ান মানে কিন্তু দুইজন একসাথে হবে না, বাট আমরা এই যে জায়গাটা বের করছি এম ইউনিয়ন এফ, এটার মানে কি? এটার মানে হচ্ছে অনলি মেল, অনলি ফিমেল, মেল অ্যান্ড ফিমেল, এরা সবাই কিন্তু এটার অংশ, তাই না? জি। কিন্তু আমরা কিন্তু এই যে মেল অ্যান্ড ফিমেলের যে পার্টটা, এটা কিন্তু আমাদের এখানে আসবে না, কারণ আমরা এখানে বলেছি অনলি ওয়ান চাকরি পাবে। তো অনলি ওয়ান চাকরি পাওয়া মানে কি? এইটার ভ্যালু বের করে আপনাকে আবার মেল অ্যান্ড ফিমেল দুইটা পোর্শনকে আবার বিয়োগ করতে হবে। অর্থাৎ সেটার পোর্শনটা আমরা কত পেয়েছিলাম? 0.6 আর 0.7 এর গুণফল কত? 0.42।
তো এই 0.88 থেকে 0.42 কে আবার বিয়োগ করলে দেখেন আসবে কত 0.46। অথবা আপনি আমার নিচের এই লজিকটাও ইউজ করতে পারেন যে মেল আর ফিমেল, মেল চাকরি পাবে এবং ফিমেল পাবে না, অথবা অথবা থাকলে আমরা কি সাইন দেই, যোগ সাইন, অথবা মেল চাকরি পাবে না এবং ফিমেল চাকরি পাবে। এইভাবে হিসাব করলে আপনার আর ওই এক্সট্রা ক্যালকুলেশনটার দরকার নেই, ডাইরেক্ট দেখবেন আপনার 0.46 অ্যান্সার চলে আসবে। সবাই ক্লিয়ার কিনা ভাই বলেন? জি স্যার। স্যার সেক্ষেত্রে যদি শুধু মেল বের করতে বলে তখন তো শুধু মেলটা বিয়োগ করে দিলেই হবে। না মানে অনলি মেল চাকরি পাবে কত পার্সেন্ট, মানে কত সম্ভাবনা সেটা? জি জি তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনলি মেল চাকরি পাবে, এটা সম্ভাবনা হচ্ছে এই মেইলের সেটটা কত, PM-PM-F, এটা বিয়োগ করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ মেল, মেল চাকরি পাওয়ার সম্ভাবনা কত, 0.6 মাইনাস মেল আর ফিমেল দুইজনেই চাকরি পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.42। তাহলে শুধুমাত্র একজন মেল চাকরি পাবে, এটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি হচ্ছে 0.6 মাইনাস 0.42 মানে হচ্ছে 0.18। অনলি মেল চাকরি পাওয়ার প্রবাবিলিটি, যেটা আমরা এখান থেকে বের করেছিলাম যে অনলি মেল চাকরি পাওয়ার প্রবাবিলিটি কত, মেল ইন্টু ফিমেল পাবে না, মানে মেল পাবে এবং ফিমেল পাবে না। তাহলে এটা কত আসছিল, 0.18 আসছিল। দেখেন এখান থেকেও 0.18 আসছে। বোঝা ওকে গেল? স্যার। জি স্যার। আপনারা সবাই ক্লিয়ার কিনা বলেন, কারোর কোনো প্রশ্ন আছে কিনা এই কনসেপ্টের উপর? না স্যার। ওকে, না স্যার। তো এবার আসেন আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে কি বোঝায় সেটা একটু জানি। র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে বোঝায় হচ্ছে an experiment in which all possible outcomes are known। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট এমন যেটার প্রত্যেকটা আউটকাম আপনি জানেন, and the exact output cannot be predicted in advance। অর্থাৎ আপনি জানেন টোটাল কি কি ঘটনা ঘটবে, বাট আপনার ক্ষেত্রে এই মুহূর্তে এক্স্যাক্টলি কোন ঘটনাটা ঘটবে সেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। ধরেন আপনি যদি এই র্যান্ডম এক্সপেরিমেন্টের ভিতরে কি কি আছে মনে করেন, রোলিং আ ডাইস, ঠিক আছে? একটা ডাইস যদি আপনি রোল করেন আপনি জানেন কি কি আউটকাম আসবে, তাই না? 1 2 3 4 5 6, নাকি? আপনি জানেন কি কি আউটকাম আসবে, বাট আপনি কি এক্স্যাক্টলি বলতে পারেন যে এইবার রোল করলে আপনার এইবারে কোন ডেটাটা মানে কোন ভ্যালুটা আসবে সেটা কি আপনি আগে বলতে পারবেন? জি না। তার মানে এই যে এক্সপেরিমেন্ট আপনি করলেন একটা রোল মানে ডাইস রোল করে, এই এক্সপেরিমেন্টটা কি আসলে আমরা বলছি কি র্যান্ডম এক্সপেরিমেন্ট। যেমন রোলিং এ ডাইস একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, টসিং আ ফেয়ার কয়েন একটা ফেয়ার কয়েন মানে কি, যেটার দুই সাইড আলাদা। আপনারা কেউ যদি শোলে মুভিটা দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে আনফেয়ার কয়েনও হইতে পারে যেটার দুই সাইডই সেম। এখন দুই সাইড যদি সেম হয় আপনি জানেন এক্স্যাক্টলি কোন আউটপুট আসবে, তাহলে সেটা কি আর র্যান্ডম এক্সপেরিমেন্ট হবে বলেন তো? জি না। না। ওকে, drawing a card from a pack of well shuffle card। আপনারা যারা আছেন সবাই কি কার্ড খেলছেন জীবনে, মানে অন্ততপক্ষে 52টা কার্ডে কি কি কার্ড থাকে সেটা জানেন কিনা, মানে জানেন না এরকম কেউ আছেন কিনা? স্যার জানি বাট খেলিনি কখনো। না জানলেই হবে, এই খেলার দরকার নাই, মানে আমার কোন বইয়ে কার্ড পড়া আর কয়টা কি। থাকে, ঠিক আছে? এইটা শুধু জানলেই হয়, কারণ প্রবাবিলিটিতে কার্ড থেকে অঙ্ক আসে এবং কোন কার্ডটাকে কি বলে সেটা নিয়ে জানা লাগে। তো আমি এখন ওই জিনিসটা একটু এক্সপ্লেন করি যে কার্ড কি কি ধরনের কার্ড থাকে এবং কোন কার্ড কয়টা করে থাকে, এটা একটু এক্সপ্লেন করি। প্লেইং কার্ডের একটা ডেক বলা হয় এটাকে, ধরেন পুরো কার্ডের যে সেট এটাকে বলা হয় ডেক অফ কার্ড, ঠিক আছে? একটা ডেক অফ কার্ডে টোটাল কয়টা কার্ড থাকে, 52 কার্ড, ঠিক আছে? একটা ডেক অফ কার্ডে কার্ড থাকে কয়টা, 52টা। এই 52টা কার্ড 52টা। টোটাল কয়টা কালারে মানে ডিভাইডেড বলেন? কার্ড আছে 52টা, 4টা। এই 52টা কার্ড টোটাল দুইটা কালারে ডিভাইডেড। হ্যাঁ, একটা হ্যাঁ হচ্ছে ব্ল্যাক। রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক। এই রেড কার্ড যেটা আছে, রেড কার্ড আবার আছে কয়টা, 26টা, আর ব্ল্যাক কার্ড আছে 26টা।
এই রেড কার্ড দুইটা স্যুটে ডিভাইডেড, এগুলোকে বলা হয় স্যুট অফ কার্ড। রেড কার্ড দুইটা স্যুটে ডিভাইডেড, একটা কি, একটা হচ্ছে হার্টস, এটা আছে 13টা, আরেকটা হচ্ছে ডাইস, এটা আছে 13টা। আবার ব্ল্যাক কার্ড দুইটা স্যুটে ডিভাইডেড, একটাকে বলা হয় ক্লাবস, এটা আছে 13টা, আরেকটা হচ্ছে স্পেডস, এটা আছে 13টা। এভরিবডি ক্লিয়ার এই পর্যন্ত? মানে কয়টা করে কার্ড? রেড কার্ড জি 26টা, ব্ল্যাক কার্ড 26টা। রেড কার্ড আছে দুই রকমের, হার্টস আর ডাইস 13টা 13টা করে। ব্ল্যাক কার্ড আছে দুই রকমের, ক্লাবস এবং স্পেডস 13টা 13টা করে। এই হার্টস হচ্ছে কি, হার্টস এর সাইনটা কেমন আমি একটু আপনাদেরকে দেখাই। মনে করেন এই হার্টস এর সাইনটা হচ্ছে হার্ট যেরকম থাকে দেখতে এরকমই, ঠিক আছে? ডাইস কেমন? ডাইসটা হচ্ছে এরকম। এবার যদি বলি যে ক্লাবসটা কেমন হয় দেখতে, ক্লাবসটা হয় হচ্ছে একটা ফুলের মতো থাকে এরকম, এটা ব্ল্যাক কালারের থাকে। আর স্পেস যেটা আছে সেটা অনেকটা উল্টা হয়, হার্টস এর উল্টাই, যে পান পাতা হয়, আমরা এটাকে পান পাতা হিসেবেই চিনি, এরকম থাকে, বাট এটার কালারটা থাকে ব্ল্যাক। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি 4 রকমের কার্ডের সিম্বল। এখন যেটা কথা সেটা হচ্ছে এই হার্টস এর যে 13টা কার্ড, এখানে শুধু এই সিম্বলটাই আলাদা, বাট ওই 13টা কার্ডের বাদ বাকি সব কিন্তু সেম। অর্থাৎ প্রত্যেকটা স্যুটের শুধুমাত্র সিম্বল আলাদা, বাট কার্ড গুলা কিন্তু সেম। তাহলে ওখানে কি কি কার্ড থাকে সেটা একটু দেখি, প্রতিটা স্যুটে কি কি ধরনের কার্ড থাকে। প্রতিটা স্যুটে যে 13টা কার্ড থাকে তার ভিতরে একটা থাকে হচ্ছে কি, একটা থাকে হচ্ছে এইস, আমরা সেটাকে বলি এইস। এখানে থাকে হচ্ছে এ লেখা থাকে, এ, দুই দিকেই লেখা থাকে এ। আমি মনে করেন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে স্পেডেরটা, হ্যাঁ, পুরাটাই আমি স্পেড দিয়ে দেখাবো। তো একটা এরকমের কার্ড থাকে স্পেডে, সেটা কি, দুই পাশেই লেখা থাকে এ, এটাকে আমরা বলি হচ্ছে এইস কার্ড। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এইস কার্ড। এই কার্ড। এরপরে থাকে কি কি, এরপরে থাকে হচ্ছে 3টা ফেস কার্ড থাকে, ফেস কার্ড। এই জিনিস ড্র করার ক্ষমতা আমার নাই, এই জন্য শুধু সিম্বলটা লিখতেছি। থাকে হচ্ছে কে, হ্যাঁ, কিং, এখানে একটা কিং এর ছবি আঁকা থাকে, আমি ধরে নিলাম এই কিং বেচারা হচ্ছে কিং, ঠিক আছে? একটা থাকে হচ্ছে কুইন, আর এখানে মনে করেন থাকে হইতেছে একজন কুইন। আর আরেকটা থাকে হচ্ছে জ্যাক, ওরে দেখে আপনাদের মনে হবে যে সে হচ্ছে কি, মানে সে হচ্ছে একজন রাজপুত্র টাইপের কিছু, বাট সামহাও বাংলায় তারে আমরা গোলাম বানায় দিছি, ঠিক আছে? জ্যাকরে আমরা কি ডাকি? আমরা জ্যাকরে গোলাম ডাকি, তো এই গোলাম এরকম গোলাম। এই যে 3টা কার্ড এখানে আসলে ফেস আঁকা থাকে, আপনারা যদি কার্ড দেখে থাকেন দেখবেন যে এই কার্ড গুলোতে ফেস আঁকা থাকে, ফেস অর্থাৎ মানুষের চেহারা আঁকা থাকে। এই কারণে এই 3টা কার্ডকে বলা হয় ফেস কার্ড। আর এরপরে আমাদের যতগুলো কার্ড আছে এগুলোকে বলা হয় নাম্বার কার্ড। 10 থেকে শুরু হয় নাম্বার কার্ড, ঠিক আছে? এই নাম্বার কার্ড শুরু হয় 10 থেকে, 10 থেকে শুরু হয়ে 2 পর্যন্ত। 10 থেকে শুরু হয়ে 2 পর্যন্ত এগুলা হচ্ছে কি কার্ড? এগুলাকে বলা হয় নাম্বার কার্ড। তাহলে প্রত্যেকটা স্যুটে, খেয়াল করবেন এটা, প্রত্যেকটা স্যুটে নাম্বার কার্ড কয়টা আছে? 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 9টা। প্রত্যেকটা স্যুটে নাম্বার কার্ড আছে 9টা, ফেস কার্ড আছে 3টা, এইস কার্ড আছে একটা। টোটাল কার্ড কয়টা? 13টা। বোঝা গেল? জি স্যার। তার মানে স্পেডে এরকমের 13টা কার্ড আছে, একই রকম ক্লাবসেও এরকম, ক্লাবসের একটা এইস আছে, ক্লাবসের কিং কুইন জ্যাক আছে, ক্লাবসের 10 থেকে 9 আছে। আবার মনে করেন ডাইসেরও একটা এইস কার্ড আছে, ডাইসেরও কিং কুইন জ্যাক আছে, এবং ডাইসেরও 10 থেকে 2 পর্যন্ত কার্ড আছে। সেম ওয়েতে হার্টসেরও এই 13টা কার্ড আছে। তাহলে আপনাকে যদি এখন আমি জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই বলেন তো এই পুরো ডেক অফ কার্ডে টোটাল এইস কার্ড কয়টা? 4টা। 4। টোটাল ফেস কার্ড কয়টা? প্রত্যেকটা স্যুটে ফেস কার্ড আছে 3টা, তাহলে 12। টোটাল ফেস কার্ড 12টা। আছে 12টা। টোটাল নাম্বার কার্ড কয়টা?
প্রত্যেকটাতে নাম্বার কার্ড আছে 9টা করে, তাহলে 4টা আছে কয়টা? 36টা। 36টা। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি আরো আপনাদেরকে ডিটেইল ঘাটতে বলি, আচ্ছা ভাই বলেন তো তাহলে টোটাল কিং আছে কয়টা? টোটাল কিং 4টা, 4টা। 4টা। টোটাল কুইন 4টা, টোটাল জ্যাক কয়টা? 4টা। 4টা। আবার এই যে টোটাল নাম্বার কার্ডের ভিতরে যদি টোটাল নাম্বার কার্ড হয় 36টা, তাহলে টোটাল ইভেন নাম্বার কার্ড কয়টা? ইভেন নাম্বার কার্ড হচ্ছে কয়টা? 18টা। 36টার অর্ধেক নাকি? জি। একটু হিসাব করে দেখবেন, 2 4 6 8 10, তাই না? খেয়াল করেন, 2 4 6 8 10, প্রত্যেকটা স্যুটে আপনার কার্ড আছে কয়টা করে? 5টা করে আছে হচ্ছে ইভেন নাম্বার কার্ড। তাহলে 4 5 20 হবে কি আমাদের ইভেন নাম্বার কার্ড, আর টোটাল অড নাম্বার কার্ড আছে হচ্ছে 16টা। ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে ইভেন পারছি। নাম্বার কার্ড কিন্তু আছে বেশি, এখানে কিন্তু শুরু 1 থেকে শুরু না, শুরু কিন্তু 2 থেকে, তার মানে একটা ইভেন নাম্বার কিন্তু এখানে বেশি আছে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? তো এরকম করে জি। যতগুলো সংখ্যা আপনাদেরকে বের করতে বলা হবে, আপনারা চাইলে বের করতে পারবেন না? এবার একটা কাজ করি, আমরা এই কার্ড থেকে কয়েকটা ম্যাথ একটু করে দেখি যে পারি কিনা। ওকে, প্রথম এক্সাম্পল 2 দেখেন কি বলছে। এক্সাম্পল 2 তে আমরা শিখবো এরকম যে, ধরেন বললাম ফ্রম আ ডেক অফ কার্ড, from a deck of cards, the king of spade, the king of spade is taken out. স্পেডের কিংটাকে অলরেডি বাইর করে নেওয়া হয়েছে। A card is then drawn, মানে ওই কিং অফ স্পেডটাকে ডেক থেকে সরানোর পরে র্যান্ডমলি আপনি কি করছেন, ওই ডেক অফ কার্ড থেকে আরেকটা কার্ড বের করছেন। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, find the probability that the card, find the probability that the card drawn would be a king of hearts. ঠিক আছে, তাহলে দেখেন আমি যদি অলরেডি একটা কার্ড এখান থেকে বের করে নিয়ে গিয়ে থাকি, তাহলে এখন ডেকের ভিতরে আমার কার্ড অবশিষ্ট আছে কয়টা? রিমেইনিং কার্ড কয়টা? 51টা না জি। নাকি? রিমেইনিং কার্ড 51টা। আর এই রিমেইনিং কার্ডের ভিতরে হার্টস এর কিং আছে কয়টা বলেন? হার্টস এর কিং এমনিতে থাকে কয়টা? একটা কার্ডের ডেকের ভিতরে হার্টস এর কয়টা কিং থাকে বলেন তো? একটা। 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 তার মানে এখন এই 51টার ভিতরে আমি যেটা বের করছি সেটা তো ছিল কিং অফ স্পেড, তার মানে হার্টস এর কিং তো এখনো আছে ওইটার ভিতর, তাই না? জি। তাহলে হার্টসের কিং যদি এখন ওটার ভিতরে থাকে, তাহলে ওই একটা কার্ডই তো আছে হার্টসের কিং নাকি? তাহলে আমার ফেভারেবল আউটকাম কয়টা? একটা। আর আমার টোটাল আউটকাম কয়টা? মানে আপনি যদি আন্দাজে কার্ড টানেন তাহলে আপনার টোটাল কয়টা রেজাল্ট আসতে পারে বলেন? একটাই। 51টা রেজাল্ট আসতে পারে না? কারণ একটা তো অলরেডি বাই করে নিছেন, ওই রেজাল্ট তো আর আসবে না নাকি 51টা। তার মানে জি। প্রবাবিলিটি অফ কিং অফ হার্ট, হার্টস এর কিং পাওয়ার প্রবাবিলিটিটা তার মানে কত হবে? 1/51। আমি কি বুঝাইতে পারলাম কিনা বলেন? জি স্যার। ঠিক আছে, এখন মনে করেন আমি আপনাকে বললাম যে আরেকটা ম্যাথ, একই টাইপের ম্যাথ বাট আরেকটা ম্যাথ দেখেন, সেটা হচ্ছে সেম। A card is randomly drawn from a deck of cards. What is the probability of getting a king or queen? একটা কিং অথবা কুইন পাওয়ার প্রবাবিলিটি কত? তাহলে দেখেন আপনি যদি
এখন এই জায়গাতে এসে আপনাদের একটা বেসিক টেস্ট করি, বলেন এই যে একটা কিং অথবা একটা কুইন, একটা কিং পাওয়ার যে ইভেন্ট আর একটা কুইন পাওয়ার যে ইভেন্ট, এই ইভেন্টটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, কোনটা হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ। সময় নেন, বুঝে বলেন যে এই যে একটা কার্ড আমি এখান থেকে চুজ করলাম, এই কার্ডটা কিং হবে বা কুইন হবে, এই ইভেন্টটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ নাকি মিউচুয়ালি নট এক্সক্লুসিভ, বলেন। মিউচুয়াল এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে, তার কারণ আপনি একটা কার্ড যদি কিং হয় তাহলে সেটা কিন্তু একই সাথে কুইন হইতে পারবে না। আবার ওই সেম কার্ডটা যদি কুইন আসে তাহলে সেটা কিন্তু আর একই সাথে কিং হওয়ার সম্ভাবনা নাই। মানে একটা কার্ড একই সাথে কিং আর কুইন দুইটাই কি হওয়ার সম্ভাবনা আছে? নাই। সেই ঘটনাটা কি ঘটনা? মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা। এখন আসেন, আমরা বলতেছি কি হয় কিং হবে নাইলে কুইন হবে, তাই না? এখানে আছে কি অথবা, আর অথবা থাকলে আমরা কোন সাইন দেই? যোগ সাইন। প্লাস। তার মানে আমরা যদি বলি যে প্রবাবিলিটি অফ কিং অর কুইন, এটা সম্ভাবনা কত? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ কিং প্লাস প্রবাবিলিটি অফ কুইন। ওকে, এটা কি ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট একটা ঘটনা মানে দুইটা ঘটনা, এটা অথবা এটা ঘটার প্রবাবিলিটি কি? এই ঘটনা ঘটার প্রবাবিলিটি প্লাস আরেকটা ঘটনা ঘটার প্রবাবিলিটি। তাইলে এই ক্ষেত্রে কিং হওয়ার প্রবাবিলিটি কত বলেন? টোটাল কার্ড হচ্ছে 52, তার মানে আপনি যদি একটা কার্ড এখান থেকে চুজ করেন টোটাল রেজাল্ট পাবেন কয়টা? 52টা রেজাল্ট পাবেন। আর এই 52টা রেজাল্টের ভিতরে কয়টা রেজাল্ট এমন যেগুলো কিং, বলেন। স্যার একটা বের করে নিলে 51টা, চারটা। আর কিং না না আছে না, 4। 51টা না তো, আপনি ধরেন এখানে তো 52টা কার্ডই আছে, এর ডেক অফ কার্ড বলা আছে না, জি ডেক অফ কার্ডে তো 52টা কার্ডই আছে। তার মানে আপনি যদি ওই 52টা কার্ড থেকে একটা কার্ড তোলেন তাহলে টোটাল 52টা রেজাল্ট আসতে পারে না, বলেন তো? 52 রকমের রেজাল্ট জি আসতে পারে কিনা? তাহলে সেই জি 52 রকমের রেজাল্টের মধ্যে কিং রেজাল্ট কয়টা আছে বলেন? 4টা। চারটা। চারটা। তো কিং হওয়ার প্রবাবিলিটি কত হবে? 4/52। চার। অথবা আপনি হবে 52টা কার্ডের ভিতর থেকে কুইন রেজাল্ট পাবেন কয়টা বলেন? 4টা। চারটা। চারটা। তো 4, তাহলে টোটাল কত হবে? 1/13 প্লাস 1/13 অর্থাৎ 2/13। অর্থাৎ একটা কিং অথবা একটা কুইন হবে, মানে রেজাল্টটা কিং হবে অথবা কুইন হবে। এইটার প্রবাবিলিটি কত হবে? এটার প্রবাবিলিটি হচ্ছে 2/13। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। স্যার জি সবাই স্যার। বুঝতে পারছি তো নাকি? জি স্যার। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন প্লিজ। জি স্যার। তাহলে এবার আসেন আমরা একটু ডাইস টাইপের কয়েকটা ম্যাথ করি। ডাইসের ম্যাথ আমরা মোটামুটি জানি কেমন কি, 1 থেকে 6 পর্যন্ত পড়ে। তাহলে ডাইসের দুইটা ম্যাথ একটু আমরা করে দেখি, ডাইস রিলেটেড ম্যাথ। হ্যাঁ, ডাইস রিলেটেড প্রবলেম। ধরেন আমি আপনাকে একটা রেজাল্ট বললাম, মানে একটা ম্যাথ এখান থেকে যদি বলি, ধরেন আমাকে বলা হইলো এক্সাম্পল 4। এখানে বলা হয়েছে 2 ডাইস আর টসড, the probability that the total score is a prime number is, তার মানে যে দুইটা ডাইস যে আপনি রোল করেছেন, এই দুইটা ডাইসের যে আউটপুট আসবে, এই দুইটা আউটপুটের যোগফল প্রাইম নাম্বার হবে, এইটার প্রবাবিলিটি কত বের করতে বলেছে। ঠিক আছে, তো ভাই এবার একটা জিনিস আপনারা একটু বুঝেন যে দুইটা ডাইস যদি আপনি একসাথে রোল করেন তাহলে কি কি রেজাল্ট আসতে পারে, এটার জন্য একটা স্যাম্পল স্পেস বানাইতে হবে না আগে, জি নাকি? তো আগে জি আমরা একটা স্যাম্পল স্পেস বানাই। দেখেন, মনে করেন দুইটা দিকে আমি দুইটা ডাইসের রেজাল্ট গুলা লিখবো। ঠিক আছে, একটা হচ্ছে ডাইস 1 আর একটা হচ্ছে ডাইস 2। দেখেন ডাইস 1 এর রেজাল্ট কি কি আসতে পারে বলেন তো? 1, 2, 3, 4, 5, 6, ঠিক কিনা? আবার একইভাবে ডাইস 2 তে রেজাল্ট কি কি আসতে পারে? 1, 2, 3, 4,
5 6। এখন এই যে রেজাল্ট, মনে করেন যদি দুইটা ডাইসই 1 1 আসে, তাহলে টোটাল মানে টোটাল স্কোরটা কত হবে? 2 হবে না ভাই, বলেন তো? জি তাহলে এটাতে আসবে 3 4 5 6 7, এটাতে আসবে হচ্ছে 3 4 5 6 7 8, এটাতে আসবে 4 5 6 7 8 9, এটাতে আসবে 5 6 7 8 9 10, এটাতে আসবে 6 7 8 9 10 11, আর এটাতে আসবে 7 8 9 10 11 12। আমি টোটাল রেজাল্ট গুলো পেয়ে গেছি কিনা সব বলেন। জি স্যার। টোটাল রেজাল্ট হচ্ছে এগুলা সব। হ্যাঁ, আমি একটু হাইলাইট করে রাখি, কারণ টেবিলে আবার উপরের ভ্যালুগুলোর সাথে মিলে যাবে নাইলে। এই হাইলাইটেড ভ্যালুগুলো হচ্ছে কি সব টোটাল যোগফল, মানে দুইটা ডাইসের যে রেজাল্ট, সেই যোগফল গুলো কত কত হইতে পারে বিভিন্ন সিনারিওতে, সেটা আমরা দেখলাম। তাইলে বলেন এখানে আমার টোটাল আউটপুট কয়টা আসছে বলেন তো? 6 6 36টা আসছে না আউটপুট? জি স্যার। জি তার মানে আমার টোটাল আউটপুট কত? আমার টোটাল আউটপুট হচ্ছে 36। এবার বলেন এই 36টা আউটপুটের ভিতরে প্রাইম নাম্বার কোথায় কোথায় আছে? দেখেন এই যে একটা প্রাইম, 1 8 2 3, তারপরে 5 আছে তাই না, এখানে 3টা, 4 5 6 7 7টা, তারপরে সাথে দেখেন 8 9 10 11 12 13, 13টা, তারপরে আছে কত 14 15 11টা। তার মানে টোটাল আমার রেজাল্ট কয়টা পাচ্ছি? 15টা। 15টা আউটকাম আছে যারা কি, যারা হচ্ছে প্রাইম। তাহলে 15কে আমি যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 5, এটাকে 3 দিয়ে কাটলে হবে 12। দ্যাট মিনস প্রবাবিলিটি অফ টোটাল আউটকাম, টোটাল স্কোর ইজ প্রাইম ইকুয়ালস টু কত হবে? 5/12। সবাই বুঝতে পারছি কিনা বলেন। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। এবার আরেকটা ম্যাথ করি একটু টস টাইপের। হ্যাঁ, টস এর ম্যাথ যদি একটা করি সেটা একটু দেখেন। মনে করেন এক্সাম্পল আমি এটা করলাম কত, এক্সাম্পল 4, তো এক্সাম্পল 5 দেখেন। দেখেন এক্সাম্পল 5 এ বলছে ইফ 2 fair coins আর ফ্লিপড। এক মিনিট একটু। হ্যালো, কি অবস্থা, কেমন আছিস? হ্যাঁ।
আমি খুবই সরি। আসলে যেটা হয়েছে যে আমার এক বন্ধুকে আমি আসলে আজকে সকালে ফোন দিয়েছিলাম। ওর হচ্ছে ও পুলিশের এএসপি। আপনারা সবাই কম বেশি জানেন যে পুলিশের উপরে বেশ কিছু অ্যাটাক হয়েছে। তো আমার এই ফ্রেন্ডের কোনো খবর ছিল না কয়েকদিন। তো হঠাৎ করে ও ফোন দিতে দেখে আমি একটু ফোনটা ধরছি, মানে একটু চিন্তা হচ্ছিল, এই জন্য আমি খুবই সরি। দেখেন, মনে করেন ইফ টু ফেয়ার কয়েন্স আর ফ্লিপড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? What is the probability that one will come up head and the other tail? ঠিক আছে, দেখেন, আপনার দুইটা কয়েন আপনি ফ্লিপ করেছেন। প্রবাবিলিটি বের করতে হবে কিসের? প্রবাবিলিটি বের করতে হবে যে একটাতে আসবে হেড আর একটাতে আসবে টেল, তাই না? তাহলে দেখেন, আমি যদি স্যাম্পল স্পেস তৈরি করি, প্রথমেই দুইটা ফেয়ার কয়েন একসাথে ফ্লিপ করলে কি কি স্যাম্পল স্পেস আসতে পারে? দুইটা হেড আসতে পারে, একটা হেড একটা টেল আসতে পারে, একটা টেল একটা হেড আসতে পারে, আর দুইটাই টেল আসতে পারে, ঠিক কিনা? জি স্যার। তার মানে আমার টোটাল আউটকাম কয়টা আসতে পারে? দুইটা কয়েন একসাথে যদি আমি, টোটাল আউটকাম আসতে পারে কয়টা? চারটা, চারটা। নাকি? এই চারটার ভিতরে একটাতে হেড আর একটাতে টেল, এরকম আউটকাম কয়টা বলেন তো? একটা একটা করে দুইটা। নাকি একটাতে হেড আর একটাতে টেল, এরকম আউটকাম কয়টা আছে? দুইটা আউটকাম আছে না এরকম? জি। ঠিক আছে, তার মানে দুইটা যদি এরকম হয়, তাহলে আমার কি বলে ফেভারেবল আউটকাম কয়টা? দুইটা। দুটো। তার মানে একটাই হেড আর একটাই টেইল আসার সম্ভাবনা কয়টা হবে? 2/4, অর্থাৎ হাফ। বোঝা গেল? স্যার আমি বুঝিনি। দেখেন, আপনাকে আমি জিজ্ঞাসা করেছি প্রবাবিলিটি কত হবে যে এই যে দুইটা কয়েন আপনি ফ্লিপ করলেন, মানে কয়েন যে টস করলেন, এই জি দুইটার একটাতে আসবে হেড আর একটাতে আসবে টেল, ঠিক আছে? জি একটাতে হেড আর একটাতে টেল, এইটা ঘটার সম্ভাবনা কত? তাহলে এবার আপনারা একটা জিনিস একটু দেখেন, আমরা যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে এই যে সম্ভাবনাটা আমরা বের করছি, এটা কি ছিল? একটাই হেড আর একটাই টেল, একটাই টেল আর একটাই হেড, মানে কি হয়েছে না? যে কোনো একটা হতে পারে, দুইটা হ্যাঁ। ঘটনা এরকম, তার ভিতরে চারটার ভিতরে দুইটা ঘটনা এরকম, যেখানে কি আসতেছে? দুইটা আলাদা আউটকাম আসতেছে। বাট হ্যাঁ আপনাদের প্রশ্নটা এইটা, এই প্রশ্নের উত্তর 2/4 হইতো যদি প্রশ্নটা এরকম হইতো যে ভাই দুইটা কয়েন টস করা হয়েছে, দুইটা কয়েন টস করার ফলে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসবে দুইটা কয়েনে, এইটার প্রবাবিলিটি কত? অর্থাৎ দ্য রেজাল্টস উইল বি ডিফারেন্ট। রেজাল্টস উইল বি ডিফারেন্ট, এইটার প্রবাবিলিটি কত? যদি এটা হইতো তাহলে আপনার রেজাল্ট আসতো 2/4। কারণ কি? ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্টের স্যাম্পল কয়টা আছে? দুইটা, আর টোটাল স্যাম্পল আছে চারটা। তো 2/4 মানে হাফ। বাট আপনাকে এই প্রশ্নে জিজ্ঞাসা করছে কি, দেখেন, একটাতে আসবে হেড আরেকটাতে আর আসবে একটা টেল। টেল। তার মানে আপনি যখন একটা কয়েন টস করবেন সেটাতে হেড আসার সম্ভাবনা কত? হাফ না? জি এবং এই যে এন্ড, এবংকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি ম্যাথমেটিক্সে? ইনটু সাইন। এবং দিয়ে, হ্যাঁ, আরেকটা কয়েনে আসবে হচ্ছে টেইল। আচ্ছা বলেন, একটা কয়েনে হেড আসার সম্ভাবনা যদি হাফ হয়, টেইল আসার সম্ভাবনাও কত? হ্যাঁ হাফ। হাফ। তার মানে একটাতে হেড আর একটাতে টেল, তাহলে এটা সম্ভাবনা কত হবে? 1/4। অর্থাৎ বেসিক্যালি এইখানে আপনাকে টেইল আর হেড যেটা আছে এইটা কিন্তু বের করতে বলে নাই, আপনাকে বের করতে বলছে এইটা শুধুমাত্র। অর্থাৎ আগে হেড তারপরে টেল, এইটার সম্ভাবনা কত? তাইলে একটা আছে স্যাম্পল স্পেসে আর টোটাল স্যাম্পল আছে চারটা। অ্যান্সার কত হবে? 1/4 হবে। অর্থাৎ এইটার উত্তর কিন্তু কত? 1/4 আসলে, কারণ একটাই হেড আর একটা টেল বলছে। কিন্তু যদি আপনাকে বলতো যে রেজাল্ট উইল বি ডিফারেন্ট, দুইটার রেজাল্ট আলাদা হবে, তাহলে হেড টেলও আমাকে নিতে হইতো, টেল হেডও আমাকে নিতে হইতো। আমি কি বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পারলাম কিনা বলেন? জি স্যার এবার ক্লিয়ার। তো যদি আপনার প্রশ্নে বলা থাকে একটাই হেড আরেকটাই টেল, তার মানে আপনার প্রথমটাই হেড পরেরটাই টেল বলতেছে, একটা রেজাল্ট। কিন্তু যদি বলে যে দুইটা রেজাল্ট ডিফারেন্ট, তার মানে কিন্তু প্রথমে হেড পরে টেইলও যেমন আছে, প্রথমে টেল পরে পরে হেডও কিন্তু সেটা কভার করে, তখন আমার স্যাম্পল স্পেসে আমি সেই অনুযায়ী নতুন ভ্যালু নিব। সবাই কি এই 5টা এক্সাম্পল আমি যে ম্যাথ গুলো করাইছি প্রত্যেকে কি এটা বুঝতে পারছেন কিনা বলেন? এক্সাম্পল 1 থেকে শুরু করে 5 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? না স্যার। ঠিক না আছে, স্যার। ওকে। তাহলে এখন আমরা যেটা করব, আরেকটা টাইপের ম্যাথ প্রবাবিলিটিতে খুবই মানে কমন, সেটা হচ্ছে
বল অ্যান্ড মার্বেল, ঠিক আছে? অর্থাৎ বাক্স বা ব্যাগ থেকে বল অথবা মার্বেল তোলা। তাহলে এই টাইপের একটা ম্যাথ আমরা একটু করে দেখি। এক্সাম্পল 6, এখানে কি বলছে? দেয়ার আর 5 red and 3 black balls in a bag. What is the probability of drawing a black ball from the bag randomly? অর্থাৎ একটা ব্যাগের ভিতরে 5টা রেড বল আছে আর 3টা ব্ল্যাক বল আছে। কেমন? 5টা রেড বল আর 3টা ব্ল্যাক বল। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাব্যতা কত, ড্রয়িং এ ব্ল্যাক বল, একটা কালো বল তোলার এই ব্যাগ থেকে র্যান্ডমলি মনে করেন আপনি বাক্সের মানে ব্যাগের ভিতরে একটা হাত দিয়ে একটা যদি বল তোলেন, তাহলে কতটুকু সম্ভাব্যতা আছে যে ওই বলটা ব্ল্যাক বল হিসেবে উঠবে, মানে ব্ল্যাক বল একটা উঠবে ভিতর থেকে। তাহলে দেখেন আপনার এই ব্যাগের ভিতরে টোটাল বল আছে কয়টা? 5টা হচ্ছে রেড, 3টা হচ্ছে তিনটা। ব্ল্যাক, তার মানে টোটাল কয়টা বল আছে? 8টা। 8টা। আপনি যদি এই ব্যাগের ভিতর থেকে বল তোলেন তাহলে টোটাল আউটকাম আসতে পারে কয়টা? 8টা আউটকাম 8টা। আসতে পারে না? 8টা আসতে পারে, জি। এই 8টা আউটকামের ভিতরে আমার ফেভারেবল আউটকাম কোনটা? ব্ল্যাক বল। 3 এই ব্ল্যাক বলের মানে ব্ল্যাক বলের আউটকাম কয়টা আছে এখানে বলেন? 3টা। 3 তার মানে 3/8 হচ্ছে প্রবাবিলিটি অফ আ ব্ল্যাক বল উইল কাম আপ। ক্লিয়ার সবাই? জি স্যার। ঠিক আছে। এবার জি। আরেকটা স্যার। প্রবলেম দেখেন, এই এক্সাম্পল 6টা হচ্ছে একদম বেসিক টাইপ অফ প্রবলেম। এইটার যদি একটু অ্যাডভান্স প্রবলেম একটা দেখি, এক্সাম্পল 7। দেখেন এক্সাম্পল 7-এ বলা আছে এ বক্স contains 4 red balls, 5 green balls and 6 white balls. ঠিক আছে, a ball is drawn at random from the box. What is the probability that the ball drawn is either red or green? ঠিক আছে, তার মানে আমি যে বলটা তুলতেছি এটা রেড অথবা গ্রিন হওয়ার প্রবাবিলিটি কত, এইটা আমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা বলেন, যে বলটা আমি তুলবো সে কি একই সাথে রেড আর গ্রিন হইতে পারবে কখনো? না স্যার। না। তার মানে না, এই রেড বল ওঠার ঘটনা আর গ্রিন বল ওঠার ঘটনা এটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ না? জি জি। স্যার। জি। তার মানে এইটা হইলে প্রবাবিলিটি অফ রেড অর গ্রিন এটা সমান সমান তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ রেড প্লাস প্রবাবিলিটি অফ গ্রিন, ঠিক কিনা? জি। জি। মিউচুয়ালি এক্সক্লুসিভ হইলে কি হয়? আলাদা আলাদা ঘটনাগুলোর প্রবাবিলিটি জাস্ট যোগ হয়ে যাবে। তাহলে রেড হওয়ার প্রবাবিলিটি কত ভাই বলেন? এখানে টোটাল বল আছে কয়টা? 4টা আর 5টা 9টা আর 6টা 15টা। 15টা। তাহলে 15টার ভিতরে রেড হওয়ার প্রবাবিলিটি কত? 4/15। 4। আর হ্যাঁ, গ্রিন 4 হওয়ার প্রবাবিলিটি কত? 6/15। অর্থাৎ 10/15 বা 2/3। এটাই হচ্ছে কি হবে আমার? আর এনে বি। স্যার এই গ্রিন বলছিল না? গ্রিন তো সরি 6 না 5 হবে। তার মানে কত হবে? 9/15। 9/15 মানে 3 দিয়ে কাটলে হবে 3 আর এটাকে 3 দিয়ে কাটলে হবে 5, অর্থাৎ 3/5 হবে না প্রবাবিলিটিটা? জি স্যার। জি স্যার। অথবা আরেকটা জিনিস চিন্তা করে দেখতে পারেন। আচ্ছা বলেন, রেড অথবা গ্রিন ওঠার মানে কি? হোয়াইট উঠবে না, তাই না? জি। জি। আমি যদি বলি, আমাকে যদি প্রশ্ন করে যে বলেন প্রবাবিলিটিটা কত যে রেড অথবা গ্রিন বল উঠবে,
তাইলে এই সেম প্রবাবিলিটিটাকে আমি কিভাবে বলতে পারি না যে তাহলে প্রবাবিলিটি কত বের করো যে হোয়াইট উঠবে না, তাহলে হোয়াইট বল ওঠার প্রবাবিলিটি কত ছিল? 6/15, তাই না? হ্যাঁ জি জি তাহলে স্যার। হোয়াইট বল ওঠার প্রবাবিলিটি যদি 6/15 হয়, তাহলে না ওঠার প্রবাবিলিটি কত হবে? 1 - 6/15 বা জি 9/15 বা 3/5, এভাবেও বলতে পারি আমরা, নাকি? স্যার, স্যার ওয়ানটা কই থেকে আসলো বুঝলাম না এটা। আমরা উপরে একটা জিনিস লিখছিলাম, মনে আছে যে একটা কোনো হবে। একটা ঘটনা ঘটা এবং ওই ঘটনা না ঘটার প্রবাবিলিটি সমষ্টি কত? 1। তার মানে হোয়াইট বল উঠবে প্লাস হোয়াইট বল উঠবে না, এই দুইটার যোগফল কত হবে? 1। তার ওয়ান মানে হোয়াইট বল উঠবে না এটা সমান সমান কত হবে? 1 মাইনাস হোয়াইট বল ওঠার প্রবাবিলিটি। হোয়াইট বল ওঠার প্রবাবিলিটি কত হবে? 6/15, অর্থাৎ 9/15 হবে না এটার অ্যান্সার? জি স্যার। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে এবার আরেকটা প্রবলেম দেখেন, আমরা প্রবলেম নাম্বার 8 একটা দেখি। আমরা আরো দুইটা প্রবলেম দেখবো এই মানে বল এন্ড মার্বেল থেকে, হ্যাঁ? এক্সাম্পল 8, এক্সাম্পল এটা করলাম 7, হ্যাঁ এক্সাম্পল 8 দেখেন। এক্সাম্পল 8 এ কি বলছে? এ বক্স কন্টেইনস, ভাই খুব বেশি কঠিন মনে হচ্ছে নাকি ম্যাথ গুলো? না স্যার। স্যার এখন তো স্যার সহজ মনে হচ্ছে, পরে কোশ্চেন দেখলে কেন জানি ভুল হয়ে যায়। হয় না? না সমস্যা নাই, এখন সহজ মনে হচ্ছে মানে কোয়েশ্চেন দেখলেও সহজই মনে হবে, সমস্যা নাই। আর আমাদের রিভিউ ক্লাস আছে না, এই দুইটা লেকচারের উপরে আমার তো রিভিউ ক্লাস আছে, যে প্রবলেম যেগুলো পারবেন না রিভিউ ক্লাসে সুন্দর মতো চালাই দিবেন খালি, ঠিক আছে? ওকে কয়েকটা স্যার। প্রশ্ন যখন নিজেরা সলভ করা দেখবেন, শুনেন এই প্রশ্নগুলোর সুবিধা কি, এই প্রশ্নগুলো যখন আপনি কি করবেন সলভ করা দেখবেন, ওই দেখলেও হচ্ছে কিছু আইডিয়া হয়ে যাবে যে এগুলো আমরা কিভাবে সলভ করব। কিন্তু এটাও সত্যি যে আপনাকে করতে হবে আবার নিজে, আপনি যদি নিজে কিছু না পড়েন তাইলে কিন্তু লাভ নাই, ঠিক আছে? তো চেষ্টা করবেন, না পারলে আমি আছি, ক্লাস আছে, আপনাদের ক্লাসমেট আছে। আচ্ছা একটা কাজ করেন, হ্যাঁ আমি আসলে একটু ফেড আপ সবার উপরেই। আপনারা যেটা করবেন, আপনাদের নিজস্ব গ্রুপটা কোথায়? ক্লাসরুম নাকি আপনাদের, এটা কি ক্লাসরুম নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনটা আপনাদের? স্যার আমরা তো ক্লাসরুমে অ্যাড আছি, মানে আপনারা যেটা ফয়সাল ক্লাসরুমে ভাই আছেন গ্রুপ করে নাকি? অ্যাড করছে। হ্যাঁ জি। ক্লাসরুম যেটা আছে ওইটাতে আপনাদেরই তো গ্রুপ নাকি? আচ্ছা একটু দাঁড়ান, আমি আপনাদেরকে জাস্ট জি একটু বলি। সেটা হচ্ছে এই, 1 মিনিট। ক্লাসরুমে কোন গ্রুপ আছে আমি তো জানি না, মাঝখানে আমি অনেকদিন ক্লাস করিনি। গুগল স্যার ক্লাস, গুগল ক্লাসরুমে গুগল কোন গুগল ক্লাসরুমে? ক্লাসরুমে অ্যাড আছেন না আপনারা? জি জি এই যে ব্যাংক জব প্রিলিমিনারি প্লাস রিটেন, হ্যাঁ এইরকমের একটা মানে বিদ্যাবাড়ি লেখা, এইটাই তো আপনাদের নাকি? জি। না আচ্ছা, ওটা আমাদের না আসলে, স্যার ওটা আগে ছিল, কিন্তু পরে তো আমাদের যখন কম্বাইন্ড করে দিল আর কি পুরো নতুনদের সাথে, তখন আমরা ওই ক্লাসরুমকে সবাই অ্যাড করে দিছি, এবং বিদ্যাবাড়ি অ্যাপসটা নষ্ট হয়ে যাওয়ার পর। মানে এই ক্লাসরুমে তো আপনারা সবাই আছেন, যেমন আমি দেখতে পাচ্ছি জি আজকে জি 11টা 24-এ ক্লাসরুমে একটা নোটিফিকেশনও দেওয়া আছে যে আমার সাথে যে আজকে 7:30টায় ক্লাস, এটার কথা জি বলা জি ছিল ওইখানে, এই ক্লাসরুমটাই না? জি স্যার। জি আচ্ছা জি জি শুনেন, জি এই এটা ক্লাসরুমটাতে স্যার। আমি আসলে দেখছি যে এখানে কোনো কিছু আপলোড হচ্ছে না। তো আমি একটা কাজ যেটা করবো সেটা হচ্ছে আপনাদের এই যতগুলো ম্যাটেরিয়াল আছে আমি নিজেই আপলোড করবো আজকে, ঠিক আছে? আমি শুধু এইটা কনফার্ম হওয়ার জন্য যে আপনাদেরই এই ক্লাসরুমটা কিনা, কারণ শুধু শুধু আমি ওখানে আপলোড করলাম, দেখা গেল যে আরেকজনের ক্লাসরুমে আপলোড করে দিয়ে বসেছে, ওখানে ম্যাসিভ কনফিউশন আপনারা পাইলেন। এই জন্য একটু কনফার্ম করলাম যে আপনাদেরই যদি ওই ক্লাসরুম হয়, আমি ক্লাসরুমে ম্যাটেরিয়াল গুলো নিজেই আপলোড দিব এবং আমার ম্যাটেরিয়াল গুলো ওখানে আমি নিজেই আপলোড দিব। আপনারা শুধু কষ্ট করে একটু পিডিএফটা নামাই নেবেন ওখান থেকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। যেমন আপনাদের হচ্ছে আমি একটু বলি, এই যে বেসিক ডিসকাশনটা কিসের ছিল, এটা একটু দাঁড়ান, এটা হচ্ছে, এটা না, সরি এটা না, প্রফিট লস না, সেট পারমুটেশন কম্বিনেশন, এটা এইটা আমি আপনাদের সাথে করছি না ক্লাস, প্রিলিমিনারি পার্ট যেটা, জি স্যার, এটা করা জি হয়েছে। স্যার, এইটা লাস্ট ক্লাস এটা ছিল এটা। লাস্ট ক্লাস যেটা, এটা ফাইন। এবং তার আগে হয়েছে যে বেসিক ডিসকাশন অন সেট পারমুটেশন কম্বিনেশন, এটাও তো আপনাদের সাথে করা আমার নাকি? জি তার আগের ফাইন। ক্লাস। আবার আজকে যেটা করাচ্ছি সেটা, এই 3টা ক্লাস। জি এর আগের গুলো কি আপনারা পেয়েছিলেন বলেন তো? সরি স্যার। মানে এই যে সেট পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটির আজকের যে ক্লাস এবং আগামী ক্লাসটা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস, বাট ওই সেট পারমুটেশন কম্বিনেশনের থিওরি ক্লাসটার আগে আমি যে ক্লাসটা নিচ্ছিলাম ওইটার মানে কি বলে, ওইটার পিডিএফটা কি আপনাদেরকে সাথে শেয়ার করা হয়েছিল? না স্যার। স্যার পিডিএফ তো আমাদের ওই সাথে
প্রথম দিকে 2টা ক্লাসে শেয়ার করা ছিল, তাছাড়া আমাদের শুধু রেকর্ড ক্লাস দেওয়া হয় আর শিট, আচ্ছা এতটুকুই। শুনেন, আপনাদের থেকে যে কোনো একজন, আপনারা আমার নাম্বারটা রাখেন, অসুবিধা নাই। আপনারা যেটা করবেন, আমাকে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? কোন 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 ম্যাটেরিয়াল, নাম্বারটি? মানে এই যে ক্লাস ম্যাটেরিয়াল গুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এইটা জি স্যার। আমাকে একটু জানাবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে একটু পরিচয় দিবেন আগে নিজের, যে আপনি কে, মানে বিদ্যাবাড়ির কোন ব্যাচ, এবং ওখানে আমাকে একটু জানাবেন যে আমার সাথে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোর কোন কোনগুলোর ম্যাটেরিয়াল আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একটু ডেটটা উল্লেখ করে দিয়েন যে ক্লাসটা আমি কবে নিয়েছিলাম। একটু কষ্ট হবে, সময় নেন, অসুবিধা নাই। কারণ আমাকে এখানে খুঁজতে হবে, তো আমার ডিভাইসে সবই আছে, বাট আমাকে একটু ডেট ওয়াইজ খুঁজতে হবে ওই ম্যাটেরিয়াল গুলো, তাহলে আমি এগুলো সবই আপনাদের ওখানে আপলোড করবো। ঠিক আছে, একসাথে সবগুলোই আপলোড করে দিব। তাহলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি দুইটা পারপাসে। এক হচ্ছে আপনারা এই নাম্বারে আমাকে জানাবেন কোন কোন ম্যাটেরিয়াল আপনাদের সাথে শেয়ার করা হয়নি ক্লাসরুমে, ওগুলো আমি শেয়ার করব। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে ইফ ইউ ফেস সাম প্রবলেম, যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা নিজেদের ভিতরে ডিসকাশনের জন্য যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বানান, বা যদি নাও বানান, সিঙ্গুলার ভাবেও যদি কেউ ডিসকাস করতে চান, আমাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে আপনি ডিসকাস করতে পারবেন। আমি আমার ফ্রি টাইম মতো আপনাদেরকে রিপ্লাই করব, এবং সেই অনুযায়ী আপনাদের যদি কোনো পরামর্শ লাগে আমি দিব। এবং যদি আপনাদের কারোর কোনো কথা বলার থাকে যেটা আপনারা ক্লাসে বলতে পারছেন না, বা ক্লাসে বলাটা একটু অপ্রাসঙ্গিক হতে পারে, যে কিভাবে পড়বেন, বাসায় কিভাবে পড়তে অসুবিধা হচ্ছে, এই রিলেটেড যদি কোনো সাজেশন লাগে, এখানে আমাকে নক করতে পারবেন। আমি সব সময়ের জন্যই ফ্রি, বাট আমাকে নক করতে কারোর কোনো পারমিশন দরকার নাই। যে কোনো বিষয়ে নক করবেন, পড়াশোনা রিলেটেড বা প্রিপারেশন রিলেটেড, বাট আমার অ্যান্সার করতে কিছুটা সময় লাগতে পারে, বিকজ আমি একটু বিজি মানুষ। অফিস টাইমে আমি জেনারেলি এগুলো রিপ্লাই করবো না, বাসায় এসে হয়তো রিপ্লাই করবো। রাখেন নাম্বারটা, সবাই রেখে দেন, অসুবিধা নাই। কিন্তু প্রোডাক্টিভ যে কোনো ব্যাপারে আমার সাথে যদি কথা বলতে চান, এই হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাভেলেবল পাবেন। এবার আসি আমাদের যে ম্যাথটা এখন শুরু করবো বলেছিলাম। এই বক্স কন্টেন্স 21 বলস নাম্বার 1 to 21, মানে একটা বক্সের ভিতরে 1 থেকে 21 পর্যন্ত নাম্বার বসানো 21টা বল আছে। এ বল ইজ ড্রন and then another ball is drawn without replacement. ঠিক আছে, নাও হোয়াট ইজ উইদাউট রিপ্লেসমেন্ট বলেন তো? উইদাউট রিপ্লেসমেন্ট মানে হচ্ছে কি, আমি যে বলটাকে তুলছি সেটাকে আর রিপ্লেস করি নাই, মানে সেটাকে আবার গিয়ে বক্সের ভিতরে রাখি নাই। আমি একটা বল তুলে ফেলছি, মানে তুলে ফেলছি, শেষ। ওইটা এখন বাইরেই আছে, ঠিক আছে? একটা বল প্রথমে তুলেছি, দেন আরেকটা বল তুলেছি, ওই আগের বলটা বক্সের ভিতরে না রাখা অবস্থায়। এখন বলতেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট both balls are even numbered? ঠিক আছে, দুইটা বলই কি ইভেন নাম্বার বল হবে। তাহলে এখানে টোটাল বল আছে কয়টা? 21টা না? জি। এই 21টা 1 থেকে 21-এর ভিতরে ইভেন নাম্বার আছে কয়টা বলেন? উম, টোটাল আউটকাম কয়টা? টোটাল আউটকাম 21টা, তার ভিতরে ইভেন আউটকাম কয়টা বলেন প্রথমবারে? 10টা, ঠিক কিনা? রাইট? স্যার 1 থেকে 21-এর ভিতরে ইভেন নাম্বার কয়টা আছে? 10টা আছে না? জি। তাহলে একটু খেয়াল করেন, যদি প্রথম বলটা আমার ইভেন হইতে হয়, তাহলে প্রথম বলটা তোলার জন্য আমার টোটাল আউটকাম আছে 21টা, আর সেই আউটকামের ভিতরে ইভেন আউটকাম আছে কয়টা? 10টা, 10টা। তাই না? তার মানে প্রথম বলটা ইভেন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 10/21, এবং ইনটু দ্বিতীয় বলটা ইভেন হওয়ার ক্ষেত্রে, এবার একটু বুঝেন, আপনি কি অলরেডি একটা বল বাইরে নিয়ে গেছেন না? জি, তাহলে থাকবে 20টা। ভিতরে কি আর রিপ্লেস করেন নাই, তাহলে ভিতরে এখন বল অবশিষ্ট আছে কয়টা? 20টা। 20টা। আর এই 20টা বলের ভিতরে ইভেন বল অবশিষ্ট আছে কয়টা? আপনি তো প্রথমবারই একটা ইভেন 9টা। নিয়ে গেছেন, তাহলে এখন জি। ইভেন অবশিষ্ট আছে 9টা। তার মানে প্রথম বলটাও ইভেন এবং দ্বিতীয় বলটাও ইভেন। তাহলে এটার প্রবাবিলিটি কত হবে? এটা দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 7, নাকি? তার মানে 3/14, রাইট? জি স্যার। অথবা আরেকটা উপায় আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে দেখেন,
আপনি এই বক্স থেকে টোটাল বল তুলছেন কয়টা বলেন? স্যার ইভেন্ট গুলো মানে 10টা, না না 10টার না, মধ্যে আপনি একটা টোটাল 21টা বল থেকে আপনি বল তুলেছেন কয়টা? 2টা বল এক তুলছেন না? স্যার জোর বলছে সেগুলো প্রথমে একটা 2টা, হ্যাঁ। তুলছেন, তারপরে আরেকটা তুলছেন, মানে টোটাল 2টা বল তুলছেন তো নাকি? জি জি এবার আপনারা বলেন 21টা বল থেকে 2টা বল কত উপায়ে তোলা যায়? 20C2 উপায়ে তোলা যাবে না? জি আর এই যে 2টা বল আপনি উঠাইছেন, আমি বলতেছি কি এই 2টা বলই কি ইভেন বল নাকি? জোর, জি তাহলে ইভেন বল আছে কয়টা? 10টা। এই হুম 10টা ইভেন বল থেকে 2টা ইভেন বল তোলা যায় কত উপায়ে? 10C2 উপায়ে না? জি তাহলে বলেন তো 21টা বল থেকে 2টা বল যত উপায়ে তোলা যায় এটা হচ্ছে টোটাল আউটকাম, আর এই 10টা বল থেকে 2টা বল যত উপায়ে তোলা যায় এটা হচ্ছে ফেভারেবল আউটকাম। বলেন তো এইটাও কি দুইটাই বোথ ইভেন? এটার প্রবাবিলিটিকে নির্দেশ করবে কিনা বলেন? জি স্যার তাহলে 10C2 মানে কত? 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 21 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর একটা হচ্ছে কত? 19 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল কাটা, 8 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করলে আসবে কত? 10 ইন্টু 9। 19 ফ্যাক্টোরিয়াল দিয়ে 21 ফ্যাক্টোরিয়ালকে ভাগ করলে আসবে কত? 21 ইন্টু 20। দ্যাট মিনস 10 ইন্টু 9 21 ইন্টু 20। একটু দেখেন তো উপরে কি এটাই করছিলাম না? 10 ইন্টু 9 21 ইন্টু 20। জি স্যার তো 2 3 7 অর্থাৎ 3/14, যেভাবেই করেন না কেন অ্যান্সার 3/14ই আসবে। বাট এই অ্যান্সারটাও যদি আপনাদের এমনও হইতে পারে যে 4টা অপশন দিল, প্রত্যেকটা অপশনের রেজাল্টটা এরকমের 21C 20C2 এইভাবে করে অ্যান্সারটা দেওয়া আছে। আপনাকে এই কম্বিনেশনের থিওরি দিয়েও প্রবাবিলিটিটা বুঝতে হবে কিন্তু, যে আসলে কিভাবে কাজ করতেছে। সবাই কি এটা বুঝতে পারছেন? বেগুনি কালি দিয়ে আমি যেটা লিখছি সেটা? জি স্যার স্যার তাহলে কি স্যার এর আগে যে অঙ্কটা করলাম সেটাকেও আমরা এই কম্বাইন্ডের মাধ্যমে করতে পারি? ইয়েস, ডেফিনেটলি। যে আপনার রেড বল মানে কি? আপনার টোটাল বল আছে 15টা, তাহলে 15টা বল থেকে একটা বল উঠবে কত উপায়? 15C1। আর রেড বল প্রথমটা উঠবে, তাহলে এটা কি রেড রেড 4টা থেকে একটা উঠবে, তাহলে 4C1। তো বেসিক্যালি 4/15ই আসবে এটার অ্যান্সার। একইভাবে গ্রিন হওয়ার প্রবাবিলিটি কত? টোটাল বল আছে 15টা, তাহলে 15টা থেকে একটা ওঠার প্রবাবিলিটি মানে 15টা থেকে একটা বল তোলা যায় কত উপায়? 15C1 উপায়ে। আর এই জি 15টার ভিতরে এটা গ্রিন হবে কখন? যখন এই 5টা গ্রিন থেকে একটা উঠবে, তাহলে 5টা গ্রিন থেকে একটা উঠবে কত উপায়? 5C1। তো thanks. এটা সমান সমান হবে কত? এটা সমান সমান হবে 4C1/15C1 প্লাস 5C1 ডিভাইডেড বাই 15C1। ঠিক আছে? এটাই হচ্ছে প্রবাবিলিটি অফ রেড অর গ্রিন। বোঝা গেল? জি স্যার কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন এটা নিয়ে? তার মানে স্যার প্রবাবিলিটির অঙ্কগুলো অনেক সময় মানে এভাবে থাকতেও পারে কম্বাইন্ডের মাধ্যমে। হ্যাঁ আ- অবশ্যই, কম্বিনেশন আকারে আপনাকে অপশন দিয়ে দিল যে অ্যান্সার নিচের কোনটা। দেখলেন অপশনে সবগুলো হচ্ছে কম্বিনেশন আকারে, যে ভ্যালুটা মনে করেন এই রকমের অ্যান্সার দেওয়া আছে সব। 10C2/21C2, 10C3/21C/2, মানে সবগুলো অ্যান্সার যদি এভাবে দেয় তাহলে তো আপনাকে এই অ্যাপ্রোচটাও বুঝতে হবে, প্রবাবিলিটি, যে এইভাবে আমার অ্যান্সারটা কিভাবে আসে, জি তাই না? জি লাস্ট স্যার একটা ম্যাথ দেখেন, আজকের ক্লাসের জন্য লাস্ট ম্যাথ। মানে আমার মোটামুটি যে কয়টা থিওরি ডিসকাস করার দরকার ছিল আমি এগুলো সব থিওরি ডিসকাস করে ফেলছি। লাস্ট ম্যাথটা দেখেন কি বলছে, প্রবলেম নাম্বার এক্সাম্পল 9। এখানে বলা আছে এটা নাম্বার রিলেটেড ম্যাথ। হ্যাঁ, নাম্বার রিলেটেড, তাও লিখে রাখি নাম্বার রিলেটেড। এখানে বলা আছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট the product of two integers not necessarily different, the product of two integers not necessarily different integer, ঠিক আছে, randomly selected from the number one to 20 inclusive is odd। অর্থাৎ যেটা বলতেছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রোডাক্ট অফ টু ইন্টিজার, দুইটা ইন্টিজারের গুণফল, এই দুইটা ইন্টিজার যে ডিফারেন্ট ইন্টিজারই হবে এমন কোনো কথা নাই, যে কোনো দুইটা ইন্টিজারের গুণফল কি
র্যান্ডমলি সিলেক্টেড ফ্রম দ্য নাম্বার 1 থেকে 20, মানে 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যে মানে সংখ্যাগুলো থেকে যে কোনো দুইটা সংখ্যা নিয়ে তাদের গুণফল করলে সেই গুণফলটা অড বা বিজোড় হওয়ার সম্ভাবনা কত সেটা জানতে চেয়েছে। তো দেখেন আমি যখনই বলতেছি যে ডিফারেন্ট ইন্টিজার না হবে এমন কোনো কথা নাই, তার মানে কি এখানে রিপিটেশন অ্যালাউ করতেছি না আমি, বলেন? জি এখানে আমি রিপিটেশন অ্যালাউ করতেছি। আর রিপিটেশন অ্যালাউ হইলে 20টা সংখ্যা থেকে দুইটা সংখ্যা কত উপায়ে চুজ করা যায়? 20টা থেকে দুইটা, কারণ আমি তো দুইটা সংখ্যার গুণফল বের করব। 20টা থেকে দুইটা সংখ্যা চুজ করা যাবে কত উপায়ে? যদি রিপিটেশন অ্যালাউ হয় আমরা কি জানি, n টু দি পাওয়ার r উপায় না? জি তাহলে এখানে n এর ভ্যালু কত? 20, r এর ভ্যালু কত? 2, তার মানে 20 স্কয়ার উপায়। তার মানে কত উপায় হবে? 400 উপায়, নাকি? জি স্যার। একদম প্রথমে আপনাদের একটা কথা মনে আছে, আপনাদের কিন্তু প্রথম ক্লাসটা হওয়ার কথা ছিল প্রবাবিলিটি। আমি আপনাদেরকে তখন একটা কথা বলছিলাম যে প্রবাবিলিটি পড়ানোর আগে সেট যদি না পড়াই, আপনাদেরকে যদি আমি পারমুটেশন কম্বিনেশন না পড়াই, আমি প্রবাবিলিটি পড়াতে পারবো না। এখন বুঝতে পারতেছেন কেন বলছিলাম সেটা? কারণ এই যে জিনিসগুলো আমাদের লাগবে এগুলো কিন্তু পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারই আমরা শিখছি, তাই না? জি জি তো এই যে 400টা উপায় আছে টোটাল, অর্থাৎ 20টা সংখ্যা থেকে দুইটা সংখ্যা চুজ করা যাবে কত উপায়ে? 400টা 400 উপায়। এবার আপনারা একটা জিনিস আমাকে বলেন, দুইটা সংখ্যার গুণফল কখন অড হয়? যদি ওই দুইটা সংখ্যাই কি হয়? অড হয়, তাই না? জি বিজয় বিজয় হলো। দুইটা সংখ্যাই যদি অড হয়, তার মানে এই যে আমি 20টা সংখ্যা থেকে দুইটা সংখ্যা যত উপায় চুজ করতে পারছি সেটা হচ্ছে আমার টোটাল আউটকাম। আর আমার এই 20টা সংখ্যার ভিতরে অড নাম্বার যতগুলো আছে ওই অড নাম্বার গুলো থেকে যদি আমি দুইটা নাম্বার চুজ করি সেটা কি হবে? ফেভারেবল আউটকাম। তাহলে বলেন 1 থেকে 20 পর্যন্ত আমার টোটাল অড নাম্বার কয়টা আছে? 10টা না? 10টা। জি 10টা অড। এখন এই 10টা অড থেকে দুইটা অড চুজ করা যাবে কত উপায়ে? একইভাবে রিপিটেশন অ্যালাউ যেহেতু করব, তার মানে 10 স্কয়ার উপায়ে, অর্থাৎ কত উপায়? 100 উপায়। তার মানে আমার ফেভারেবল আউটকাম হচ্ছে 100, টোটাল আউটকাম 400, তার মানে প্রবাবিলিটি কত হবে? 1/4। সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, একদম ক্লিয়ার। So, আমরা আজকে যে 9টা ম্যাথ করলাম প্লাস আজকে আমরা যে থিওরি গুলো পড়লাম, মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা কি, প্রবাবিলিটি কি, স্যাম্পল স্পেস কি, তারপরে আমরা আরো পড়ছি যে মানে কোনটার ক্ষেত্রে কি ধরনের অ্যান্সার আসে, ঠিক আছে? তারপরে কার্ডের বিভিন্ন ক্লাসিফিকেশন কি কি আছে, আমরা বিভিন্ন রকমের ম্যাথ যেগুলো করছি এই ক্লাসের এই প্রবলেম গুলো নিয়ে আজকে আর কারোর কোনো প্রবলেম আছে কিনা বলেন? সবাই ঠিক মতো বুঝতে পারছেন কিনা? স্যার আমি আসলে ক্লাসটা মানে 1 ঘন্টা লেটে জয়েন করার কারণে প্রথম দিকে আমার হয়তো প্রবলেম হচ্ছে, বাট আমি রেকর্ড ক্লাস দেখলে বুঝতে পারবো, সেজন্য হ্যাঁ, আপনি বলতে পুরো পারছি। ভিডিওটা একবার দেখেন, অসুবিধা নাই। আমাদের আরেকটা ক্লাস, নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ প্রবলেম সলভিং ক্লাস। হ্যাঁ, এক্সক্লুসিভ প্রবলেম সলভিং, বোথ প্রিলি অ্যান্ড রিটেন। হ্যাঁ, কোন ওকে কোন চ্যাপ্টারে সেটাও বলি, সেট, পারমুটেশন কম্বিনেশন অ্যান্ড প্রবাবিলিটি। নেক্সট ক্লাসটা চেষ্টা করবেন সবাই মানে করার জন্য, কারণ এখানে আমরা অনেকগুলো অঙ্ক করব, অনেকগুলা থিওরি মানে আমাদের রিভিশন করার সুযোগ হবে। ঠিক আছে, এক্সক্লুসিভ প্রবলেম সলভিং ক্লাস হবে এটা, সেট, পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, তিনটার উপরে। মাথায় রাখবেন আমি অ্যাটলিস্ট 30টা অঙ্ক করবো ওই ক্লাসে, অ্যাটলিস্ট 30টা ম্যাথ। তো স্যার। অলরেডি যেহেতু আমাদের থিওরি ডিসকাস হয়ে গেছে, 30টা ম্যাথ আমরা এখন করতে পারবো। হ্যাঁ আপু বলেন। যেটা বলতেছিলাম যে এর মধ্যে আমরা থিওরিক্যাল যদি কোনো প্রবলেম থাকে এই চ্যাপ্টার গুলোর হ্যাঁ ম্যাথে, সেক্ষেত্রে কি সেটা হ্যাঁ, রিভিউ ক্লাসে অ্যাড করবো নাকি এই ক্লাসেই? এই ক্লাসে কিছুই অ্যাড করবে না, ওটা রিভিউ ক্লাসের জন্যই থাকবে। প্রবলেম সলভিং রিভিউ ক্লাসে, বাট যদি একটা দুইটা প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপ করে দেন, ঠিক আছে? ওকে প্রবলেম যদি একটা দুইটা হয় হোয়াটসঅ্যাপ করেন, আমি হোয়াটসঅ্যাপেই চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দিয়ে দেওয়ার, সো দ্যাট ইউ ডোন্ট নিড টু ব্রিং দ্যাট টু দ্য রিভিউ ক্লাস। ওকে ব্যাপারটা বুঝতে পারছেন? একটা দুইটা প্রবলেম হলে বললেন, আমি সম্ভব হইলে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপেই সমাধান করে দিব। এই ক্লাসটা হচ্ছে শুধু প্রবলেম সলভিং, আমরা অনেক রকমের প্রবলেম আছে এখানে, এগুলো সব একটা একটা করে নিয়ম যদি সলভ করি তাহলেও অন্তত 30টা প্রবলেম আমার সলভ করতে হবে। রিভিউ ক্লাস হচ্ছে আপনার নিজের করতে গিয়ে যে অসুবিধা সেটা আমার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? ওকে স্যার। জি ওকে, তো সবাইকে অনেক থ্যাঙ্কস। পরের ক্লাসে তাহলে আমরা প্রবলেম সলভ করবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর এই ম্যাটেরিয়াল গুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাবেন কোন কোন ম্যাটেরিয়াল আপনাদের সাথে এখনো শেয়ার করা হয়নি, আমি ওগুলো সব আপনাদের সাথে ক্লাসরুমে শেয়ার করবো, ঠিক আছে? তো ওকে সে স্যার। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ক্লাসে দেখা হবে আবার।
ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম।